কোশ্চেন টোশ্চেন ধরবো না তোমাদেরকে, প্রশ্ন না হলে তো কেমন লাগে। আচ্ছা বলো তো, মূত্রের গন্ধ যে ঝাঁঝালো হয় এটা কেন হয়? মূত্রের যে ঝাঁঝালো গন্ধ থাকে এর জন্য দায়ী রাসায়নিক পদার্থ কোনটা? ইউরিনোট। ইউরিনোট। আর এই ক্ষরবর্ণের জন্য দায়ী কোনটা পদার্থটা? ইউরোক্রোম। 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 ঠিক আছে, ক্রোম শব্দের অর্থ হচ্ছে রং, ঠিক আছে, বলছিলাম বলে তোমাদের আগের ক্লাসে। তো আজকে চলো একটু আলোচনা করেছে অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন সহজ কথা আসলে কিছুই না, খুবই সহজ একটা কথা, যে তুমি যদি পানি বেশি খাও মূত্র হবে কি বেশি, তুমি যদি পানি কম খাও মূত্র হবে কম। ব্যাপারটা এরকমই হয় না? আমরা যখন পানি বেশি খাই আমাদের মূত্র কি অনেক বেশি হয়, সাদা ফকফকা মূত্র একদম। কিন্তু যখন আমরা পানি কম খাই তখন কি হয়, আমাদের মূত্রটা অনেকটা ঘন হয়ে আসে, অনেকটা বেশি হলুদ হলুদ দেখা যায়, তাই না? তো আমরা আগের দিন যখন ক্লাসে নিছিলাম, ক্লাস নেওয়ার সময় একটা কথা বলছিলাম যে দূরবর্তী প্যাচনালিকা বা ডিস্টাল কনভলভেট টিউবিউলে দুইটা হরমোন কাজ করে, কি কি? আগের ক্লাসে পড়াইছি, মনে আছে আমার? বলো বলো। ডিস্টাল কনভলভেট টিউবিউলে দুইটা হরমোন কাজ করে, এই দুইটা হরমোনের নাম কি কি? ভাই ভ্যাসো কি জানি ছিল, ভ্যাসো প্রেসিন না কিরকম কিছু এডিএইচ আর ভেরি অ্যালডোস্টেরন। গুড, এডিএইচ আর অ্যালডোস্টেরন। শুধু মনে হচ্ছে একজনই পড়তেছে, বাকি সবাই ঘুমায় আছো কেন? এটা তো পড়াইছি আমি আগের ক্লাসে। এডিএইচ আর অ্যালডোস্টেরন ডিস্টাল কনভলভেট টিউবিউলে কাজ করে। দেখো ডিস্টাল কনভলভেট টিউবিউলের কাজটা কি হয়, সে এটা হচ্ছে একটা নেফ্রন, ঠিক আছে, প্রক্সিমাল প্যাচনালিকা, তারপরে হচ্ছে একটা লুপ অফ হেনলি, দেন দূরবর্তী প্যাচনালিকা, তারপর কি সংজ্ঞানালিকা, ঠিক আছে। ওকে ঠিক আছে। সো এখন দেখেন আমাদের এখানে কি কোষিজালিকা গ্লোমেরুলার কোষিজালিকাগুলো আসে, সেই গ্লোমেরুলার ফিল্টারগুলো এখানে জমা হয়। আমরা পড়ছিলাম যে 125 সেন্টিমিটার কিউব ঘন সেন্টিমিটার যদি এখানে ফিল্টার উৎপন্ন হয়, সেটা শোষিত হইতে হইতে বডিতে যাইতে যাই দেখা শেষমেশ এখানে কি আসে, 1 1 সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব মূত্র শেষমেশ কি সংজ্ঞানালিকায় যায়। 1 সেন্টিমিটার কিন্তু অনেক কম, কিন্তু আপনি যদি এখানে সবগুলো নেফ্রন, যেমন এই যে এই ঘাটেও একটা নেফ্রন যুক্ত আছে, এই ঘাটেও নেফ্রন যুক্ত আছে, সবার 1 সেন্টিমিটার কিউব যদি যোগ করেন তাহলে কিন্তু আর কম থাকে না ব্যাপারটা, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ বেশি হয়ে যায়, তাই না? এখন দেখেন আপনাদেরকে জাস্ট দুইটা লাইন মনে রাখতে হবে। এই যে এত বড় ছক দেখতেছেন, এত বড় ছক আমরা কিচ্ছু পড়াবো না, একদম সিম্পলি আমরা পড়বো, ঠিক আছে? আমরা একদম সহজভাবে বায়োলজি শিখবো। শুধু একটা জিনিস মনে রাখবেন যে বডিতে পানির সাথে এডিএইচ এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। কি বললাম? বডিতে পানির সাথে এডিএইচ এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা একটা লাইন। আর একটা লাইন কি, এডিএইচ যত বেশি পুনঃসরণ তত বেশি, এডিএইচ যত বেশি পুনঃসরণটাও তত বেশি। দুইটা লাইন বলছি, একটু সবাই একসাথে বলেন। যে আমি বলতেছি দেন বাকি শব্দটা আপনারা সবাই মাইক অন করে বলবেন। দেহে পানির সাথে, দেহে পানির পরিমাণের সাথে এডিএইচ এর সম্পর্কটা কিরকম? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। শব্দটার অর্থ কি, দেহে যদি পানি বাড়ে এডিএইচ কি হবে, কমবে, কমবে, কমে যাবে। ঠিক আছে? ব্যস্তানুপাতিক মানে তোমরা সবাই জানি। আর এডিএইচ এর সাথে পানি পুনঃসরণের সম্পর্কটা কিরকম, সমানুপাতিক, সমানুপাতিক। ঠিক আছে। ওকে, সেটা আমি একটু লিখেও দিই, কারণ আপনারা পরে যারা ভিডিও দেখবেন তাদের জন্য সুবিধা হবে। বডিতে পানি, বডিতে পানির সাথে এডিএইচ এর সম্পর্ক হচ্ছে 1/α, মানে হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আর পুনঃশোষণের সম্পর্কটা কীরকম, পুনঃশোষণের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। আচ্ছা, এটা হচ্ছে একটা কমন সূত্র। তো দেখেন আমাদের যখন ধরেন কেউ পানি অনেক বেশি খেয়ে ফেলছে, অনেক পানি কেউ বেশি খেয়ে ফেলছে, পানি যদি কেউ বেশি খায় তাহলে তার শরীরে পানি বাড়বে না কমবে? বাড়বে। স্বাভাবিক, শরীরে তার পানি বেড়ে যাবে। একটু আগে আমরা পড়ছি শরীরে পানির সাথে এডিএইচ এর সম্পর্কটা কিরকম, ব্যস্তানুপাতিক। তাহলে এডিএইচ কি বেশি করিতে হবে না কম করিতে হবে? বেশি করিতে হবে। এই বুঝাইলাম পানি তো ভরলে ভাই, পানি পানি কম ভরলে করিতে হবে। ভাই কম এই করিতে হবে। বুঝাইলাম তো করে এতক্ষণ। হ্যাঁ, শরীরে পানির সাথে এডিএইচ সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে পানি যদি বেশি থাকে এডিএইচ হবে কম করিতে হবে। এখন এডিএইচ এর সাথে পানি পুনঃশোষণের সম্পর্কটা কিরকম, সমানুপাতিক, মানে এডিএইচ যদি কম হয় তাহলে পানি পুনঃশোষণ কি হবে, কম হবে, বেশি কম হবে ভাই। যারা এখনো সমানুপাতিক মানে বুঝতেছ না, ব্যস্তানুপাতিক মানে বুঝতেছ না, তাদেরকে আমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক বুঝাচ্ছি। ব্যস্তানুপাতিক মানে কি,
যে এটা যদি বাড়ে তার সাথে যেটা সম্পর্কিত সেটা কমবে। সমানুপাতিক মানে কি, একটা জিনিস যদি বাড়ে সেটার সাথে মিল রেখে আরেকটা জিনিসও বাড়বে, ঠিক আছে। শরীরে পানির সাথে এডিএইচের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, আর এডিএইচের সাথে পানি পুনঃশনের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, মানে এডিএইচ যদি কমে পানি পুনঃশনও কমবে। এখন আসো পুনঃশনটা মানে কি। পুনঃশন মানে এই যে মূত্র যে 1 সেন্টিমিটার কিউব যাচ্ছে ডিস্টাল কনভেয়ার টিউবিল দিয়ে, এখান থেকে কি হবে আবার বডিতে ফিরে যাওয়া, এটাই হচ্ছে পুনঃশন। আসলে বডিতে ফিরে যাওয়া মানে কোথায় ফিরে যাওয়া, কার মধ্যে দিয়ে ফিরে যাওয়া? এই পানিটা যদি বডিতে ফিরতে চায় সে কার মধ্যে দিয়ে ফিরবে? রক্তনালিকা দিয়ে ফিরবে, তাই না? তো আমরা আগের ক্লাসে বলছিলাম যে আমাদের যে নিকটবর্তী প্যাচানালিকা, দূরবর্তী প্যাচানালিকা, এগুলোর জন্য কি চারপাশে, এগুলো টিউবুলের চারপাশে একটা কোষজালিকা থাকে যার নাম কি পেরিটিউবুলার কোষজালিকা, তাই না? তো এখানে ধরেন পেরিটিউবুলার কোষজালিকা আছে যার মধ্যে কি আছে, রক্ত আছে, তাই না? রক্ত আছে। তাহলে রক্তে মানে আমি যদি পানি বেশি খাই আমার ক্ষুদ্রান্ত থেকে পানি শোষিত হয়ে রক্তে পানি বাড়বে, মানে দেহে আমার পানি বেড়ে গেছে, রক্তে পানি বেড়ে গেছে। রক্তে পানি বেড়ে যাওয়া মানে কি শরীরে পানি বেড়ে যাওয়া। শরীরে পানি বেড়ে গেলে আমাদের যে হাইপোথ্যালামাস আছে সেই হাইপোথ্যালামাসটা কি করে, ইন্ডিকেট করে ফেলে, মানে আমাদের যে এবার দেহে যে পানি এরকম বেড়ে গেছে এই ব্যাপারটা হাইপোথ্যালামাসটা ডিটেক্ট করে সে কি করে এডিএইচ যে হরমোন ক্ষরণের ব্যাপারটা সেটা সে কন্ট্রোল করে অ্যান্ড এডিএইচ ক্ষরণটা কমায় দেয়। এডিএইচ ক্ষরণ যদি কমায় দেয় তাহলে এই যে ডিস্টাল কনভোলেট টিউবিউল, আমার কার্সরটা দেখেন, ডিস্টাল কনভোলেট টিউবিউল থেকে কি যাচ্ছিল, এদিক দিয়ে মূত্র যাচ্ছিল, কিন্তু মূত্রের মধ্যে কি সামান্য পানি আছে না, ওই সামান্য পানিটাও কিন্তু পুনঃশোষিত হয়ে এই টিউবে যাইতে পারে, এই সামান্য পানিটাও পুনঃশোষিত হয়ে ওই টিউবে ফিরতে পারে। কিন্তু যখন বডিতে পানি বেশি তার মানে কি মূত্রে অলরেডি পানি বেশি যাচ্ছে অ্যান্ড সে কি করবে না, বডিতে আর পুনঃশোষণ করবে না, কারণ শরীরে যদি পানি বাড়ে এডিএইচ কম ক্ষরণ হবে, পানি পুনঃশোষণ মানে এই যে ডিস্টাল কনভোলেট থেকে পানি যে ফিরে যাওয়ার ব্যাপারটা আমাদের পেরিফেরাল যে টিউবিউলসগুলো আছে, পেরিটিউবুলার যে ক্যাপিলারিগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের রক্তে যে পানি ফিরে যাওয়ার প্রক্রিয়া সেটাও হবে না, কারণ পুনঃশোষণটা তো হচ্ছে না। এডিএইচ কমে গেলে পানি পুনঃশোষণও কমে যাচ্ছে। তার মানে কি পানি পুনঃশোষণ যদি কম হয় তার মানে পানিটা বেশি কোথায় থাকতেছে এখন, রক্তে না মূত্রে? মূত্রে ভাই। মূত্রে বেশি থাকতেছে, কারণ এই যে মূত্রে তো পানি নিয়ে যাচ্ছে, সেই পানি যদি পুনঃশোষণ না হয় তার মানে কি সেই পানিটা মূত্রের মধ্যে থাকতেছে। তাহলে মূত্রে পানির পরিমাণ যদি বাড়ে তাহলে মূত্রের পরিমাণ কি হবে, বাড়বে। পরিমাণ বেশি হবে। এখন আমরা সবাই জানি মূত্র যদি বেশি হয় সেই মূত্রের কালার কি সাদা ফকফকা হবে, তাই না, পাতলা হবে। সো এটাই হচ্ছে অসমোরেগুলেশন, যে পানি যদি বেশি খায় কেউ, শরীরে পানি মানে রক্তে পানি বেশি আসবে, এই ব্যাপারটা হাইপোথ্যালামাস ডিটেক্ট করে এডিএইচের ক্ষরণটা কি করবে, কমায় দিবে। এডিএইচের ক্ষরণ যদি কমে তাহলে পানির শোষণ কি হবে, কমে যাবে। পানির শোষণ কমে গেলে মানে কি পানির শোষণটা কমতেছে কই থেকে, মূত্র থেকে কমতেছে, তার মানে মূত্রে পানি কি হচ্ছে, বাড়তেছে। আর মূত্রে পানি বাড়া মানে হচ্ছে মূত্রের পরিমাণ বাড়া, মানে অধিক মূত্র। আর যদি অধিক মূত্র হয় সেই মূত্রের নেচারটা কিরকম হবে, অবশ্যই পাতলা। পাতলা। তাহলে কি কেউ যদি পানি বেশি খায় মূত্রে পানি বেশি বের হয়ে যাচ্ছে, তাই দেহে কি একটা ব্যালেন্স থাকতেছে না? জি ভাই। হ্যাঁ অবশ্যই ব্যালেন্স জি থাকতেছে। ভাইয়া। এখন এর অপোজিট প্রক্রিয়া চিন্তা করি, ধরেন কারো শরীরে পানি কমে গেছে, মানে কেউ মরুভূমিতে গেছে, ধরেন মরুভূমিতে যে পানি পাচ্ছে না, ঠিক আছে, তার শরীরে পানি খাওয়ার কোনো অবস্থা নেই, তার শরীরে পানি কমে গেছে, মানে পানি খাইতে পারতেছে না, তাই তার শরীরে পানি কি হবে, কমবে না বাড়বে? কমবে। কমবে। পানির পরিমাণ কমে কমবে। যাবে। এখন শরীরে পানির সাথে এডিএইচ সম্পর্কটা কিরকম, ব্যস্তানুপাতিক। ব্যস্ততা শরীরে পানি যদি ব্যস্তানুপাতিক। কমে এডিএইচ কি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে বাড়বে। অবশ্যই বাড়বে। আচ্ছা এডিএইচ যদি বাড়ে তাহলে পানি পুনঃশোষণ, মানে ধরেন মূত্র দিয়ে সামান্য কিছু পানি যাচ্ছিল, এই পানিটা পুনঃশোষণ হয়ে আবার কি রক্তে ফিরে যাবে, তাহলে এই পুনঃশোষণটা কি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে পানি বাড়বে। পুনঃশোষণ যদি বাড়ে তাহলে মূত্রে যে বাড়বে। সামান্য পরিমাণ পানিও যাচ্ছিল আমাদের রক্তনালীকে কি সেটা শুষে শুষে নেবে, মানে মূত্রে যে সামান্য পরিমাণ পানি, এর কথা হচ্ছে ওইটুকু আমি যাইতে দিব না, ওইটুকু আমার বডির মধ্যে আমি ফিরে নিয়ে আসবো, কারণ আমার বডিতে এমনিতেই পানি নাই, মূত্রের মধ্যে যদি আরো পানি বের হয়ে যায় তাহলে তো আরো সমস্যা। সে কি করবে, যে সামান্য পরিমাণ পানি আছে সেই সামান্য পরিমাণ পানি সে যাইতে দিবে না, সে সেটা কি করবে, টেনে রক্তের মধ্যে নিয়ে আসবে। তাহলে মূত্র থেকে সে যদি পানি টেনে নিয়ে আসে তাহলে মূত্রে পানির পরিমাণ কি কমতেছে না বাড়তেছে? কমতেছে। কমবে। মূত্রে পানির পরিমাণ কম মানে মূত্রের পরিমাণ কি কম না বেশি? কম কম। তাহলে কম। মূত্রের পরিমাণ যদি কম হয় সেই কম মূত্র কি ঘন হবে না পাতলা হবে? ঘন হবে। ঘন অবশ্যই হবে। ঘন হবে। তার মানে বডি যদি পানি কম থাকে, মানে কেউ যদি পানির অভাবে যদি শরীরে পানির পরিমাণটা কমে যায় তখন এডিএইচ বেশি ক্ষরিত হয়, যেটা পানি পুনঃশোষণটা অনেক বাড়ায় দেয়। পানি পুনঃশোষণ যখন বাড়ে তখন মূত্রে পানির পরিমাণ কমে যায়, ফলে সেই মূত্রটা কি হয়, পরিমাণে কম এবং ঘন হয়। ঘন। ঘন হয়। তাহলে যখন কেউ পানি খাইতে পারতেছে না, মানে শরীরে পানি নাই, তখন মূত্রতেও কি পানি কম যাবে, এভাবে সে কি করবে, বডিতে পানির যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা
ঠিক রাখার চেষ্টা করবে। ব্যাপারটা কি বোঝা গেছে অসমোরেগুলেশন কি জিনিস? হ্যাঁ ভাইয়া। সহজভাবে বলতে ভাইয়া। গেলে যেটা বললাম, একদম প্রথম যে একটা লাইন বলছিলাম যে পানি বেশি খাইলে মূত্র বেশি হবে, পানি কম খাইলে মূত্র কম হবে। আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু এই কথাটাই আসতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখনো বুঝেন না এরকম কেউ আছেন? ভাই mechanism, হ্যাঁ জিনিসটা জোস ভাই। হ্যাঁ, দেখ এই যে এত কঠিন করে তো পড়ার দরকারই নাই এগুলা। আর এই যে হাইপারটনিক মূত্র মানে কি? হাইপারটনিক, টনিক মানে হচ্ছে ঘনত্ব, হাইপার মানে কি বেশি, তাহলে হাইপারটনিক মানে কি বেশি ঘনত্বের মূত্র। তাহলে অল্প ঘনত্বের মূত্র এর ইংরেজি কি হবে? হাইপোটনিক। Very good, এই যে এটা আগের ইয়াতে আছে হাইপোটনিক মূত্র, ঠিক আছে? আশা করি তোমাদের মনে থাকবে। আর এবার হচ্ছে সোডিয়াম অ্যালডোস্টেরন। একবার রিডিং এ পড়তে গেছি, বুঝছো? তো পড়তে যাওয়ার পর এক ফ্রেন্ডের ফোনে দেখি যে অ্যালডোস্টেরন কলিং লেখা। তা আমি তখন ফার্স্ট ইয়ার আর কি, আমি বললাম কী রে তোর ফোনে হরমোন কল দেয় কেন? তো কথা হচ্ছে ওপর বলছে না দোস্ত এটা হরমোন না, এটা আমার গার্লফ্রেন্ডের নাম্বার, অ্যালডোস্টেরন দিয়ে সেভ করে রাখছি। আসলে আমাদের মেডিকেলে অ্যালডোস্টেরনকে বলা হয় ওয়ান অফ দ্য লাইফ সেভিং হরমোন, ঠিক আছে? অ্যালডোস্টেরন হচ্ছে ওয়ান অফ দ্য লাইফ সেভিং হরমোন। কি করে? এটা রক্তের যে ঘনত্ব সেই ঘনত্বের মাত্রা ঠিক রাখে। ফলে হয় কি মানুষের যে হাইপোভলিমিক শক হয়ে মরে যায় না, কিছু কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে। এত কিছু বোঝার দরকার নাই, যা জেনে রাখো যে এই যে অ্যালডোস্টেরন, আমরা এডিএইচ এর কথা কি বললাম? এডিএইচটা এই মূত্র থেকে কি ব্যাক করায়? পানি ভাই। পানি। অ্যালডোস্টেরনটা এই মূত্র থেকে যে সোডিয়াম চলে যাচ্ছে সেই সোডিয়ামটা ব্যাক করায়, ঠিক আছে? সেই সোডিয়ামটা দেহে ব্যাক করায়। এখন সোডিয়াম ব্যাক করার দরকারটা কি এটা একটু বুঝাই দিই। আমি আপনাকে দুইটা গ্লাস দিলাম, একটা গ্লাসে পানি আছে, আরেকটা গ্লাসে পানির সাথে আমি একটু লবণ মিশিয়ে দিছি, মানে সোডিয়াম ক্লোরিন এই আয়নগুলো আছে। লবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইড। তার মানে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। আপনারা বলেন তো যে 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা গ্লাসের মধ্যে কোনটা বেশি ঘন হবে? শুধু পানি না লবণ পানি? দুই নাম্বার। ক্লোরাইড আছে ওইটা। অবশ্যই 2 নাম্বার ঘন হবে। তাহলে দেখেন আমার শরীরে আমি এডিএইচ দিয়ে পানি ব্যাক করে দিচ্ছি, মানে কি রক্তে এখন পানির পরিমাণ বেশি। রক্তে যদি পানির পরিমাণ বেশি তাহলে রক্ত তো স্বাভাবিক ঘনত্ব হারায় ফেলবে, সে পাতলা হয়ে যাবে। তাহলে সেই রক্তটা আবার ঘনত্ব মানে ঘন করার দরকার আছে না আগের মতো? সো ঘন করার জন্য তখন কোন আয়নটা প্রয়োজন হবে? এই লবণের যে সোডিয়াম আয়ন সেই সোডিয়াম আয়নটা প্রয়োজন হবে। সো বেসিক্যালি অ্যালডোস্টেরনটা কি করে? এই ডিস্টাল কনভার্টার টেবিল থেকে সোডিয়ামটা টেনে এই রক্তের মধ্যে মিশিয়ে দেয়। ফলে বেশি পরিমাণ পানি শোষণের ফলে যদি রক্ত যদি পাতলা হয়ে যায়, এই সোডিয়ামটা যে সে কি করে? সে আবার আগের যে ঘনত্বটা আছে সেই ঘনত্বটা ব্যাক করে আনে। ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া। খুব সুন্দর না? আচ্ছা, তো এখানে কিছু কথা লেখা আছে যে এই বৃক্কের যে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স, যে কমপ্লেক্স আছে সেখান থেকে কি হয়? রেনিন এনজাইম নিঃসৃত হয়। আর রেনিন কি করে? অ্যানজিওটেনসিনোজেন। আমি একটু সহজ করে দিই, যে কমপ্লেক্স এখান থেকে আসে হচ্ছে রেনিন। রেনিন কি করে? অ্যানজিওটেনসিনোজেন। আপনারা যেসব এনজাইমের নামের আগে প্রো আর লাস্টে জেন দেখবেন, বুঝবেন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় হরমোন বা নিষ্ক্রিয় এনজাইম। এগুলোকে বলা হয় জাইমোজেন। জাইমোজেন মানে কি? নিষ্ক্রিয় এনজাইম, ঠিক আছে? সো যেগুলো নামের সামনে প্রো থাকবে, যেমন প্রোরেনিন, এটা একটা নিষ্ক্রিয় হরমোন এনজাইম। তারপর পেপসিনোজেন, এটা একটা নিষ্ক্রিয় এনজাইম। এগুলো যদি অ্যাক্টিভেট হয় কী হবে? প্রোরেনিন যদি অ্যাক্টিভেট হয়, এটা অ্যাক্টিভেট হয়ে কী তৈরি করবে? রেনিন। পেপসিনোজেন যদি অ্যাক্টিভেট হয় সেটা কী তৈরি করবে? পেপসিন, তাই না? প্রোটা বাদ যাবে, জেনটা বাদ যাবে। তাহলে অ্যানজিওটেনসিনোজেন নাম শুনেই বুঝতে পারতেছেন এটা কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ। তাহলে অ্যানজিওটেনসিনোজেন যদি অ্যাক্টিভ হয় এর নামের শেষ থেকে কি বাদ যাবে? ভাই জেন বাদ যাবে। জেন বাদ যাবে, তাহলে এটার নাম কি হবে? অ্যানজিওটেনসিন। অ্যানজিওটেনসিন। ঠিক আছে? আর এই অ্যানজিওটেনসিন আবার কি করে? অ্যাড্রেনাল কর্টেক্স। আপনাদেরকে সেদিন এই যে কিডনির ছবি যখন দেখাইছি, উপরে টুপির মতো একটা গ্রন্থি দেখাইছিলাম যার নাম হচ্ছে অ্যাড্রেনাল, সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্রন্থি। এই গ্রন্থিতে দুটো কম্পোনেন্ট থাকে। আমরা কিডনির যে ভাগ করছিলাম দুইটা অংশ, ভেতরে বলছিলাম মেডুলার, বাইরের অংশ কি বলছি? কর্টেক্স। এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এখানেও দুইটা জিনিস আছে, বাইরেরটা হচ্ছে কর্টেক্স, ভেতরে ত্রিভুজাকারটা হচ্ছে মেডুলা। তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে কর্টেক্স তার নামই কি? অ্যাড্রেনাল কর্টেক্স। আর এই অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি হয়? অ্যালডোস্টেরন বের হয়। অ্যালডোস্টেরনটা উৎপত্তি হয় কই থেকে? এই অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। তাহলে দেখেন পুরো রিয়াকশন দেখেন, জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে রেনিন নিঃসৃত হয়। রেনিনটা অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিনে কনভার্ট করে। আর অ্যানজিওটেনসিন যেটা সেটা কি? এই
যে আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স এটাকে উদ্দীপ্ত করে অ্যালডোস্টেরন ক্ষরণ করায়। ঠিক আছে, ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে দেখেন এখানে কয়টা জিনিস কাজ করছে, রেনিন, অ্যানজিওটেনসিন আর অ্যালডোস্টেরন। আর অ্যালডোস্টেরন কি করে, এই যে দেখেন আমাদের ওই কথায় লেখা আছে ডিস্টাল প্যাচনালিকা থেকে বেশি বেশি সোডিয়াম পুনর্শন করে, ফলে রক্তে সোডিয়ামের পরিমাণ স্বাভাবিক হয়ে আসে। ব্যাপারটা বুঝতে পারছেন কি বলা হয়েছে? আমরা কিন্তু এই কথাটাই ওখানে বলছি যে অ্যালডোস্টেরন কি করে, রক্তে সোডিয়ামের পরিমাণ স্বাভাবিক করে আনে। এই যে এই মেকানিজমটাকে বলা হয় আর এ মেকানিজম। আর এ মেকানিজম, এই নামটা মনে রাখতে পারলে পুরো বিক্রিয়ার সিরিয়ালটাই মনে রাখতে পারবেন। আর এ মানে কি, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। এই পুরো মেকানিজমটাকে বলা হয় রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। কি বললাম? রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। হ্যাঁ, ব্যাপারটা এরকমই তো। আর তোমাদের জন্য তো আর সহজ করে দিলাম, আশা করি এরপর সমস্যা হওয়ার কথা না। ছকটা দেখো, রক্তের সোডিয়াম যদি কমে যায় তাহলে রক্তের চাপ এবং রক্তের আয়তন কমে যায়, ফলে সেটা কি, এই যে বৃক্কের যে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স সেটা থেকে রেনিন নিঃসৃত হয়। রেনিন কি করে, অ্যানজিওটেনসিনকে অ্যানজিওটেনসিনে পরিণত করে। এই যে রেনিন অ্যানজিওটেনসিন, অ্যানজিওটেনসিনটা আবার অ্যাড্রিনাল কর্টেক্সকে উদ্দীপ্ত করে, এই যে আর এতে অ্যালডোস্টেরন, এই অ্যালডোস্টেরনটা কনভার্ট করে দেয়। সো আর এর মানে হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। আমরা মেডিকেলেও ঠিক এভাবেই পড়ি, আমাদের এই জিনিসগুলা ফোর্থ ইয়ারেও পড়তে হয়, এত ইম্পর্টেন্ট এইগুলা। যারা মেডিকেলে পরীক্ষা দিবে তাদের জন্য এইগুলা না পড়ে মেডিকেলে পরীক্ষা দিয়ে যাওয়া পাপ। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ওয়ার্ড এখানে গুরুত্বপূর্ণ। অ্যালডোস্টেরন কই থেকে ক্ষরিত হয়, অ্যানজিওটেনসিনকে অ্যানজিওটেনসিনে কে কনভার্ট করে, অলসো অ্যানজিওটেনসিন যেটা আছে কে কি বলতে পারবেন যে অ্যানজিওটেনসিনটা কই থেকে উৎপন্ন হয়? বলতে পারলে 10 টাকা দিব, 10 টাকা না 20 টাকা দিব। অ্যানজিওটেনসিন উৎপত্তি হয় কোথা থেকে? ভাই রক্তের প্লাজমা থেকে। হয় নাই, 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 হয় নাই। হৃৎপিণ্ড থেকে। স্যার গাধা, হৃৎপিণ্ড থেকে কোনো হরমোন উৎপাদন হয় নাকি? আর ভাই কি? এটা তো হচ্ছে আপনার রক্তের প্লাজমা থেকে হচ্ছে ইয়া হয় না, রেনিন এক ধরনের প্লাজমা প্রোটিন অ্যানজিওটেনসিনকে অ্যানজিওটেনসিনে পরিণত করে। প্লাজমা প্রোটিন ঠিক আছে, কিন্তু এই অ্যানজিওটেনসিনটা উৎপন্ন হয় কই থেকে? প্লাজমা প্রোটিন বেশিরভাগ উৎপন্ন করে কে? যকৃত। কিন্তু এই অ্যানজিওটেনসিনটা উৎপন্ন করে না। অ্যানজিওটেনসিনটা কে উৎপন্ন করে? তোমরা গুগল করে অ্যান্সার পাওয়া যায় রে। অ্যানজিওটেনসিনটা উৎপন্ন হয় ফুসফুস থেকে। ঠিক আছে, অ্যানজিওটেনসিনটা ফুসফুস থেকে উৎপাদিত হয়। সো অ্যানজিওটেনসিনটা অ্যানজিওটেনসিন কনভার্ট করে, সেটা আবার অ্যানজিওটেনসিনটা কি করে, বৃক্কের যে অ্যাড্রিনাল কর্টেক্স সেটাকে উদ্দীপ্ত করে অ্যালডোস্টেরন ক্ষরণ করায়। সো দ্যাট ইজ দ্য রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, অ্যান্ড বাই হুইচ কি হয়। আচ্ছা চিন্তা করেন তো, রক্তে যদি সোডিয়ামের পরিমাণ স্বাভাবিক, মানে রক্তে যদি সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে রক্তের ঘনত্ব বাড়বে না কমবে? বাড়বে ভাই। রক্তের ঘনত্ব যদি বাড়ে তাহলে এই ঘন রক্ত, ধরেন একটা একটা পাতলা রক্ত আর ঘন রক্ত, এই দুইটার মধ্যে কোনটা রক্তচাপ বেশি দিবে? ঘনটা। তাই না? খুবই ঘনটা স্বাভাবিক, ভাই। যেটা ঘন সেটা বেশি রক্তচাপ দিবে। তাহলে সোডিয়ামের পরিমাণ যদি স্বাভাবিক হয়ে আসে, রক্তচাপও কি হবে? আবার বাড়বে। খেয়াল করেন তো, একদম স্বাভাবিক প্রথমে কি হয়েছিল, রক্তের চাপ কিন্তু কমে গেছিল, তাই না? তো সোডিয়ামটা আবার কি করছে, রক্তের চাপটা বাড়িয়ে আবার বডিতে যে আগের মতো যে একটা অবস্থা, সেই অবস্থাটা ক্রিয়েট করছে। এই যে বডিতে কোনো কিছু বেড়ে গেলে সেটাকে কমায় আনা বা কমে গেলে সেটাকে বাড়ায় আনা, এই ঘটনাটাকে কি বলা হয়? 10 টাকা পুরস্কার। সিরিয়াসলি যে পারবে আমি খুবই খুশি হব। যে এই যে শরীরে কোনো কিছু কমে নিয়ন্ত্রণ গেলে, ভাই। না খুব সুন্দর একটা টার্ম আছে এটার, বডিতে কোনো কিছু কমে গেলে সেটাকে বাড়ায় আগের জায়গায় আনা, বা কোনো কিছু খুব বেশি বেড়ে গেলে সেটাকে কমায় আবার আগের জায়গায় আনা, এই ঘটনাটাকে কি বলি? কে বলতে পারবে এটা? ইকুইভ্যালেন্ট। না, পড়াইছি রে বন্ধু, পড়াইছি বদ্দা, পড়াইছি। বল কি অবস্থা, কি হবে এটার উত্তর? মেয়েরা দেখি কে পারে এটা। এটা গুগল করেও পাবা না। অ্যালডোস্টেরনটা এই হরমোনের নাম আর কি। এই জিনিসটাই কি বলা হয়, মানে এই কেউ হাসাহাসি করবা না, তোমরা পারো না বলেই এখানে শিখতে আসছো। জাস্ট গেস করতে থাকো যে ভাই অবশ্যই কিছু একটা পড়াইছে, সেখান থেকে জিজ্ঞাসা করছে। কি সুন্দর একটা, আমাদের শরীরের মধ্যে সবসময় কি, সবসময় একটা অপটিমাম কন্ডিশন বিরাজ করতেছে। কোনো কিছু বেড়ে গেলে, খুব বেশি বেড়ে গেলে কমে আবার আগের অবস্থায় আসতেছে, বা কোনো কিছু খুব বেশি কমে গেলে আবার কি
সেটা বেড়ে আগের অবস্থায় আসতেছে। এটা খুব সুন্দর একটা অপটিমাম এনভায়রনমেন্ট সবসময় থাকতেছে। এই ঘটনাটাকে কি বলা হয়? হোমোস্ট্যাসিস। অপটিমাইজেশন। এই হোমিওস্ট্যাসিস উত্তরটা কে বললো, একটু নামটা বলো তো। মালিকা ইসলাম। ভেরি গুড মালাই ইসলাম, আজকে তোমার ফোন নাম্বারে পৌঁছে যাবে 10 টাকার পুরস্কার। আমি খুবই খুশি হয়েছি, থ্যাংক ইউ ফর দ্য অ্যান্সার। সো এটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস, ঠিক আছে, নট হিমোস্ট্যাসিস। কিন্তু তুমি কি হিমোস্ট্যাসিস বলছো না হোমিওস্ট্যাসিস বলছো? হোমিওস্ট্যাসিস, বই তো ঠিক আছে, হোমিওস্ট্যাসিস পড়েছে। এটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস, ঠিক আছে। হোমিওস্ট্যাসিস মানে কি, এরকম বডিতে একটা অপটিমাম এনভায়রনমেন্ট বজায় রাখা। এটা আগের দিন পড়ানো হয়েছে। নাইট্রোজেনজাত বর্জ্য থেকে ইউরিয়া সৃষ্টিতে কোন এনজাইম প্রয়োজন? বলো বলো। ইউরিয়েট। হ্যাঁ, আমি জানতাম এটা অনেকে ভুল তো দিবে, ইউরিয়াস না, এটা হচ্ছে ডিঅ্যামাইনাস। ডিঅ্যামাইনাস প্রক্রিয়াতে ওই যে নাইট্রোজেনজাত বর্জ্য কি হয়, অ্যামাইনোসিডটা বাদ পড়ে যায়, ফলে সেখান থেকে কি, আবার বলতেছি, নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থগুলো ওগুলো সেগুলা যায়। অ্যামোনিয়া বাদ পড়ে যায়। ডিঅ্যামাইনাস মানে কি, ডি মানে যে বাদ দেয়, অ্যামাইনাস মানে কি অ্যামোনিয়া বাদ দেয়, ঠিক আছে। অ্যামোনিয়া বাদ দিয়ে পরবর্তী কি তৈরি হয়, ইউরিয়া তৈরি হয়, ঠিক আছে। সো ডিঅ্যামাইনাস যেটা কি করে, নাইট্রোজেনজাত বর্জ্য থেকে ইউরিয়া উৎপাদন করে। বৃক্ক বিকল প্রকারভেদ দেখেন দুভাবে, একটা হচ্ছে দীর্ঘকণিক আর হচ্ছে তাৎক্ষণিক। তাৎক্ষণিক মানে কি, সাধারণত 2 দিনের মধ্যে, 48 ঘন্টার মধ্যে। আর একটা বিশেষ তথ্য দেওয়া আছে, 70 বছর বয়স্ক মানুষের বৃক্ক মাত্র 50% কাজে সক্ষম থাকে, মাত্র 50%। মানে দেখেন আমাদের বয়সের অগ্রগতির সাথে সাথে কিন্তু কি হচ্ছে, কিডনির যে কার্যক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। প্রতিকার কি কি, খাবারটা রেগুলেট করতে হবে, যদি তার চেয়েও বেশি খারাপ হয়ে যায় অবস্থা, ডায়ালাইসিস দিয়ে ঠিক রাখতে হবে, আর যদি তার চেয়েও বেশি খারাপ অবস্থা হয় বৃক্ক প্রতিস্থাপন করতে হবে। নিয়ন্ত্রিত আহার বলতে কীরকম আহার, নিয়ন্ত্রিত আহার বলতে 3টা পয়েন্ট মনে রাখবেন। যারা কিডনি রোগী তারা ফ্লুইড রেস্ট্রিকশন পাবে, ফ্রুট রেস্ট্রিকশন পাবে, আর হচ্ছে সল্ট রেস্ট্রিকশন পাবে। যদি কেউ কখনো হাসপাতালে আসেন আর যে কিডনি ডিজিজের যে রোগীগুলো থাকে, কিডনি রোগীগুলা দেখবেন আমরা কিডনি রোগীদের ফাইলে যে ডায়েট অপশন, ডায়েট মানে সে কী খাবে রোগী, ওই ডায়েট অপশনে 3টা কথা খুব সুন্দর করে লিখে রাখি। ফ্লুইড রেস্ট্রিকশন মানে দিনে 1 লিটারের বেশি ফ্লুইড খাবে না, পানি খাবে না। ফ্রুট রেস্ট্রিকশন, সে কোনো ফল ফলাদি খাবে না, কারণ ফল ফলাদি খনিজ লবণ থাকে বা সাথে অন্যান্য কম্পোনেন্টস থাকে যেগুলো কিডনির জন্য খুবই কষ্টকর বের করে দেওয়া। আর হচ্ছে সল্ট মেকানিজম, মানে সে লবণ খাবে না, সরি সল্ট রেস্ট্রিকশন মানে সে লবণ খাবে না। সো ফল, পানি, লবণ এইগুলো কি নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়ালাইসিস খুব সুন্দর একটা জিনিস। আগে চলুন আপনাদেরকে সোস্টার আমাদের সুন্দর একটা মানে আপনাদেরকে বলি, মেকানিজম বলি, সোস্টার মেকানিজমটা কত সুন্দর। আমরা যখন গ্লোমেরুলার ফিল্টারের কথা চিন্তা ভাবনা করছিলাম, এই যে বোম্যান্স ক্যাপসুল, এর মধ্যে যেটা ক্যাপসুলার স্পেস থাকে, আমরা বলেছিলাম অ্যাফারেন্ট আর্টেরিওল এসে গ্লোমেরুলার কোষজালিকা হয়ে ইফারেন্ট আর্টেরিওল বের হয়ে যায়। সো এখানে বেসিক্যালি ব্লাডগুলো আসে আর আরবিসি আর প্রোটিন বের হয়ে যায়, বাকি বাদে সবই কি নিচে পড়ে থাকে, ঠিকই, যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে আর কি কি ছিল, হাইড্রোজেন আয়ন ধরেন, বা আর কি কি ছিল জানি, হ্যাঁ ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন। আচ্ছা খেয়াল করেন, এই যে এই গ্লোমেরুলার ফিল্টার, এগুলোকে আমরা বলতেছি, এই জিনিসগুলোর নাম হচ্ছে গ্লোমেরুলার ফিল্টার। এই গ্লোমেরুলার ফিল্টারের সবটাই কি আমাদের শরীরের বর্জ্য পদার্থ? না ভাই, তাই না? এর মধ্যে শুধু এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ। এইগুলো কিন্তু কি আবার আমাদের বডিতে কি, এই যে আমরা পড়ছিলাম প্রক্সিমাল কনভেয়র টিউবুল, এগুলো কি হবে, শোষিত হয়ে আবার বডিতে ব্যাক চলে যাবে, যেগুলো দরকার, নির্বাচিত পুনর্শন মানে কি শুধুমাত্র যেগুলো দরকার, এই যে দরকারি জিনিসগুলাই শোষিত হয়ে বডিতে ফিরে আসবে, বাকি বাদে যে বর্জ্য পদার্থগুলো সেই বর্জ্য পদার্থগুলো বাইরে বের হয়ে যাবে, তাই না? এরকমই তো আমরা পড়ছিলাম। ছোট্ট একটা 3 সেন্টিমিটার একটা নিফ্রন এই কাজটা করতেছে, অথচ এই কাজটা যদি আমরা ডায়ালাইসিস একটা মেশিনে করতে চাই, বিশাল বড় একটা মেশিনে এই কাজটা করতে হয়। একটু পরে আমি ডায়ালাইসিসের ছবি, মেশিনের ছবি দেখাবো। সো এই যে তাও ঝামেলা কি জানেন, ধরেন আমি একটা ধমনী দিয়ে, ধরেন এটা একজনের হাত, ঠিক আছে, তার শরীর থেকে আমি রক্ত নিয়ে গেলাম, এটা যেরকম অ্যাফারেন্ট আর্টারি যেরকম রক্ত নিয়ে আসে, একটা ক্যানুলা বসে তার শরীর থেকে আমি রক্ত নিলাম, রক্ত নিয়ে এই যে ডায়ালাইসিস মেশিন আছে, এই ডায়ালাইসিস মেশিনে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। ডায়ালাইসিস মেশিনে এখানে যেরকম গ্লোমেরুলার ফিল্টার উৎপন্ন হয়, ডায়ালাইসিস মেশিনেও এরকম ফিল্টার উৎপাদন হয়।
ঠিক আছে? আমি যখন এরকম রক্ত, রোগীর যে রক্ত, সেই রক্ত নিয়ে যখন ডায়ালিসিস মেশিনে দিব, ডায়ালিসিস মেশিন কী করে, এখানে একটা ছাঁকন ঝিল্লি থাকে, ঠিক আছে? এই ছাঁকন ঝিল্লির মাধ্যমে সে কী করে, এই ছাঁকন ঝিল্লির মাধ্যমে শুধু দেখা যায় আরবিসি আর প্রোটিন যেগুলো আছে সেই প্রোটিনগুলো বের হইতে পারে, ঠিক আছে? তার মানে শুধুমাত্র আমি যদি এই পাইপটির দিক দিয়ে দেই, কী হবে, এই পাইপে শুধু আরবিসি বা মানে যে রক্তের যে কণিকাগুলো আছে, ধরি ব্লাডের যে আরবিসি বা তারপর যে ডাব্লিউবিসি প্লাটিলেট সাথে কিছু প্রোটিন মানে হরমোন এনজাইম, এই জিনিসগুলো শুধু ব্যাক করে আসবে। বাকি বাদে সব যে গ্লোমেরুলার ফিল্টার সব কি এখানেই পড়ে থাকবে না? দেখেন সেম কাজ কিন্তু, যেটা বলতেছি যে এই যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, এগুলো কি, এগুলো কিন্তু আমাদের এখানে গ্লোমেরুলার ফিল্টার হিসেবে জমা হওয়ার পরে এগুলো কিন্তু কি বডিতে আবার ব্যাক চলে আসে। কিন্তু ডায়ালাইসিস মেশিনে না সেরকম ব্যাক করার ব্যবস্থা নাই। ডায়ালাইসিস মেশিন যখন ছাকে তখন ভালো পদার্থ খারাপ পদার্থ সবই পড়ে যায়, শুধু রক্ত আর যে প্রোটিনগুলো সেগুলো বের হতে পারে। দেখেন এই পাশে রক্তটা আসতেছে সে কিন্তু বিশুদ্ধ, এটা দূষিত রক্ত নিয়ে আসতেছে, ঠিক আছে, বাট এই পাশে রক্ত কিন্তু বিশুদ্ধ। কিন্তু রক্তের যে অন্যান্য প্রয়োজনীয় উপাদান যেগুলো এই বৃক্কর যে নেফ্রনের পুনঃ শোষণ হয়ে যেগুলো আমাদের শরীরে ফিরে আসছিল, সেগুলো কি আর ফিরে আসতেছে? না ভাইয়া। সব তো এখানেই পড়ে যাচ্ছে, তাই না? বর্জ্য পদার্থ বলেন বা ভালো পদার্থ সব কিন্তু এখানেই পড়ে যাচ্ছে, এটা কিন্তু পুনঃশোষণ করে এখানে মিশানোর ব্যবস্থা নাই। সো এই জন্য করতে হয় কি, ডায়ালাইসিস মেশিনে একটা ডায়ালাইসেট বসাইতে হয়। ডায়ালাইসেট কি, এই যে ধরেন এই যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, এগুলো কি আমাদের বডিতে আবার ফিরে আসছিল না পুনঃশোষণের মাধ্যমে? আমাদের ডায়ালাইসিস মেশিনে তো এরকম ব্যবস্থা নাই। তাই আমি কি করব, বডির জন্য যেগুলো প্রয়োজনীয় যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, হাইড্রোজেন, এই জিনিসগুলো করবো কি আমি আর্টিফিশিয়ালি তৈরি করে একটা প্যাকেটে দিব, যে প্যাকেট থেকে পরবর্তীতে সেগুলো আবার কি রক্তে মিক্সড হবে। তখন এই যে এখানে দিলাম যে রক্তে মিক্সড হয়ে যাবে। তাহলে কি এখান থেকে আসতেছিল আরবিসি বা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, চক্রিকা, কিছু প্রোটিন কম্পোনেন্ট, আর এখান থেকে কি আমার বডির জন্য যেগুলো পুনঃশোষণে বডিতে ফিরে আসে সেই পুনঃশোষণ হওয়া যে ভালো উপাদানগুলা, সেই ভালো উপাদানগুলা মিক্সড হয়ে। তাহলে খেয়াল করেন এইখানে যে রক্ত আসছিল সে রক্তে আরবিসি ছিল, ডাব্লিউবিসি ছিল, প্রোটিন ছিল, তারপরে আমার শরীরের জন্য প্রয়োজনীয় পদার্থ ছিল, সাথে বর্জ্য পদার্থ ছিল। এটা যখন মেশিনে ঢুকলো, মেশিনে ঢোকার ফলে আমাদের ইফাইন্ড আর্টিকেল দিয়ে যেরকম আরবিসি আর প্রোটিন শুধুমাত্র চলে যেতে পারে, এখানেও এই ছাঁকনিটা কী করে শুধুমাত্র আরবিসি আর প্রোটিনটাই বের করে দেয়। কিন্তু ভালো পদার্থ খারাপ পদার্থ সবগুলোই ছেঁকে দিল। ভালো পদার্থ যেগুলো আবার রক্তে অ্যাড করা দরকার সেগুলো আর ডায়ালাইসিস মেশিন অ্যাড করতে পারে না, এত সূক্ষ্ম ছাঁকন ব্যবস্থা এখন আবিষ্কৃত হয় নাই। তাহলে কি হয়, যে ভালো পদার্থগুলো আমার শরীরে পুনঃশোষণ হওয়ার দরকার ছিল সেগুলো আমি এক্সট্রা করে কি ডায়ালাইসেটের মাধ্যমে এক্সট্রা করে মেশিনে দিয়ে দিব। মেশিন পরে করবে কি, সেই রক্তের মধ্যে যে রক্তে শুধুমাত্র আরবিসি আর প্রোটিন বের হয়ে আসছিল তার মধ্যে যে ভালো উপাদান যেমন গ্লুকোজ, তারপর সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, বাইকার্বনেট, ক্যালসিয়াম, তারপর অ্যামিনো অ্যাসিড সবগুলো কি করবে, মিশিয়ে দিবে। মিশিয়ে দিলে কি হবে, এই রক্তে কি কি থাকবে, আরবিসি, প্রোটিন, তারপর যে গুড উপাদানগুলো সেই উপাদানগুলো থাকবে, শুধু থাকবে নাকি বর্জ্য পদার্থগুলো থাকবে না, ঠিক আছে? অ্যান্ড এই রক্তনালীটা আমি এবার কী করবো, আবার এই পেশেন্টের শরীরে দিয়ে দিব। তাহলে আসতেছিল হচ্ছে দূষিত রক্ত, কিন্তু বের হয়ে গেল কি বিশুদ্ধ রক্ত সাথে প্রয়োজনীয় উপাদান, এটা রোগীর শরীরে প্রবেশ করবে। ডায়ালাইসিসের বেসিক মেকানিজমটা আমি বুঝে দিতে পারছি? তাহলে দেখেন ডায়ালাইসিসের উপাদানগুলো আপনারা বলতে পারবেন না এখন? এই যে অতিরিক্ত পুষ্টি যেমন গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম, বাইকার্বনেট, এটা সঠিক তাপমাত্রা সেট করে দেওয়া হয় আর সঠিক পিএইচ রাখা হয় এবং বাফারিং ক্ষমতা রাখা হয়। ব্যাপারটা কি বোঝা গেছে ভাই? একটা কথা ছিল। অবশ্যই বলো। যেরকম হচ্ছে মানে আমরা তো হচ্ছে মানে মূত্র বিসর্জন করতে পাই মানে কয়েকবারই যাওয়া হয়, তাই না? হ্যাঁ। তো এই যে যাতে হচ্ছে এই যে বৃক্কটা হচ্ছে বিকল হয়ে যায়, তো ওদের তো হচ্ছে এই যে ডায়ালাইসিস করতে হয়, তো এটা হচ্ছে মানে দিনে বা হচ্ছে মানে বা সপ্তাহে এটা কয়দিন বা এরকম করে করতে হয়? বলো, এই যে কোশ্চেন নিচে তো অ্যান্সার আছে রে, চোখ খুলে দেখ। প্রক্রিয়া সম্পন্ন করতে 4-5 ঘন্টা সময় লাগে, প্রতি সপ্তাহে রোগীকে অন্তত 2 বার হিমোডায়ালাইসিস হইতে হয়। এখানে তো উত্তর দেয় ভাই, এই সারা সপ্তাহে জুড়ে ওই লোকটার হচ্ছে যে মানে মূত্র নালী রেগুলার দিবি। শোন, কথা হচ্ছে ডায়ালাইসিসের একটা সিস্টেম আছে। আমাদের সেরাম ক্রিয়েটিনিন সাধারণত যখন 0.14 থেকে 0.14 পর্যন্ত, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ, মানে আমাদের যাদের বৃক্ক ঠিক আছে তাদের জন্য ঠিক আছে। কিন্তু এই ক্রিয়েটিনিন বাড়তে বাড়তে 7-8 পর্যন্ত হইতে পারে, তাদের 2 থেকে 3 দিন সময় লাগে, ঠিক আছে? মানে ক্রিয়েটিনিন যখন 8 হয়ে যায় অনলি তখন ডায়ালাইসিসের জন্য আমরা সাজেস্ট করি। তাই 7-8 হইতে 2-3 দিন সময় লাগে, তাই না?
তার আগে তো দরকার নেই, কারণ তোর রক্তে বর্জ্যপদার্থ জমা হচ্ছে, ঠিক আছে, রক্তে বর্জ্যপদার্থ তোর জমা হইতেছে আস্তে আস্তে, কিন্তু ওটা যে একদম ওই দিনই মানে বের করতে হবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে, এটা একটা লিমিট আছে যে 1.4 পার হয়ে গেল, ওকে আর একটু দেখি, 2 হইলো, ওকে আরেকটু দেখি, 3 হইলো আরেকটু দেখি, 4 হইলো আরেকটু দেখি, 5 হলো আরেকটু দেখি, 6 হলো আরেকটু দেখি, 7 হলো আরেকটু দেখি, 8 হলো আরেকটু দেখি। তো 8 হইতে দেখা যায় মোটামুটি 2 থেকে 3 দিন লাগে, যে 3 দিনও লাগে তাহলে সপ্তাহে কয়বার করা লাগবে? 2 বার। ব্যাপারটা কি বোঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ ভাই। জি ভাইয়া। সো এটা হচ্ছে হিমোডায়ালাইসিস। এই যে যা দেখাইলাম ওই জিনিসটা এখানে সুন্দর করে একটা নালীর মাধ্যমে রক্তে যাচ্ছে, রক্তে যে ছেঁকে আসতেছে, আর আরেকটা কি দেখো বর্জ্য পদার্থ এবং কি অন্যান্য সব কিছু আছে এর মধ্যে, যে শরীরে যে ভালো উপাদান আমরা খাওয়ার পর যে খাদ্যের উপাদানগুলো আছে সবের মধ্যে পড়ে গেছে। পরবর্তী কি এই যে ডায়ালাইসিস ফ্লুইড, যে রক্তটা আসতেছিল সেই রক্তের মধ্যে ডায়ালাইসিস ফ্লুইডের যে সুন্দর উপাদানগুলো সেই উপাদানগুলো আবার দিয়ে মানুষের শরীরে দিয়ে দেওয়া হয়েছে। সিম্পল মেকানিজম। এখন পেরিটোনিয়াল ডায়ালাইসিস দেখেন, একটু আগে আমরা এই যে এখানে ছবিটা একটু দেখেন, এই যে একটা ঝিল্লি ইউজ করলাম না এখানে, ছাকন ঝিল্লি, এই ছাকন ঝিল্লিটা একটা প্রাকৃতিক ঝিল্লি হিসেবে আমাদের শরীরে যে পেরিটোনিয়ামটা আছে, আমি প্রথম চ্যাপ্টারে কিন্তু পেরিটোনিয়াম খুব ভালো করে পড়াইছি, সো পেরিটোনিয়াম নিয়ে আমি এখানে কিছু বলবো না, বাট তাও বলতেছি আমাদের নাড়িভুঁড়ির উপর একটা পাতলা পর্দা থাকে, একটা ঝিল্লি থাকে, সেটা হচ্ছে পেরিটোনিয়াম। আমাদের যে অ্যাবডোমিনাল বা তলপেটের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো ঢাকা থাকে হচ্ছে একটা পাতলা পর্দার মাধ্যমে, যেটা ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত হয়। এই পাতলা পর্দাকে বলা হচ্ছে পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়ামটাও নয় ছাকন ঝিল্লির কাজ করতে পারে, এই পেরিটোনিয়ামটাও ছাকন ঝিল্লির কাজ করতে পারে। ফলে দেখা যায় যখন পেরিটোনিয়াম দিয়ে তুমি রক্ত টান দিবা, দেখা পেরিটোনিয়াম দিয়ে রক্ত কি এই ছেঁকে ছেঁকে আসতে থাকবে, অ্যান্ড ছেঁকে ছেঁকে আসতে থাকার ফলে পরবর্তীতে যখন দেখা যাবে তুমি আবার সেই রক্তটা দিয়ে দিবা, তখন তার সাথে কি এই ফ্রেশ ডায়ালাইসিস সলিউশন, এখানেও ডায়ালাইসিসের উপাদান কি একই, তবে দেহে অবস্থা দেখো এখানে পেরিটোনিয়াল, এটা খুব কমপ্লেক্স প্রসিডিউর, এটা আসলে বোঝানো এভাবে সম্ভব না, তারপর আমি জাস্ট বুঝাই দিলাম যে এখানে জাস্ট ওই আমরা ডায়ালাইসিস মেশিনের ঝিল্লিটা ইউজ করছিলাম, ওই ঝিল্লিটা হিসেবে আমাদের বডির যে পেরিটোনিয়ামটা আছে জাস্ট ওটাকে ইউজ করা হয়, ঠিক আছে, এটাকে ডায়ালাইসিস ঝিল্লি হিসেবে ব্যবহার করা হয়, দিয়ে 3-4 বার ডায়ালাইসেট প্রতিস্থাপন করতে হয়। ডায়ালাইসেটটা কোনটা? ওই যে আমরা একটু আগে বললাম ডায়ালাইসেটের যে উপাদানগুলো একটু আগে দেখলাম না, ওই ডায়ালাইসেট আর এই ডায়ালাইসেট আরবিসি হচ্ছে ইত্যাদি ইত্যাদি যেটা ব্যাক করে দেয়। হ্যাঁ, যে আরবিসি না, ওই যে গ্লুকোজ, তারপর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম, তারপর সঠিক বাফার পিএইচ হ্যান এগুলো যেগুলো ব্যাক করে দেয় সেটা হচ্ছে ডায়ালাইসেট, একই জিনিস। আর আরেকটা নাম কি? কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। অ্যাম্বুলেটরি মানে কি? চলাচল, মানে এইটা দেওয়ার সময় পেশেন্ট চলাচল করতে পারে। যখন হিমোডায়ালাইসিস দেওয়া হয় তখন যদি বড় মেশিনের পাশে পেশেন্টকে থাকতে হয়, তাই পেশেন্ট সেখান থেকে উঠতে পারে না, ঠিক আছে। কিন্তু যখন এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস দেখা যায় শুধু একটা ব্যাগ আর একটা স্ট্যান্ডের ব্যাপার, তো দেখা যায় পেশেন্ট এই ব্যাগ আর স্ট্যান্ড নিয়ে হাঁটাহাঁটিও করতে পারে, দ্যাটস এটাকে বলা হয় কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি, মানে যেটাতে চলাচল করা যায়, পেরিটোনিয়াল ডায়ালাইসিস। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। বৃক্ক প্রতিস্থাপনের যে ব্যাপারটা, যদি কারো বৃক্ক দুটাই অচল হয়ে যায়, ইন দ্যাট কেস আমরা বৃক্ক প্রতিস্থাপনের কথা চিন্তা করি। এক্ষেত্রে একটা যে বৃক্ক দান করবে সে ডোনেট করার 48 ঘন্টার মধ্যে অবশ্যই প্রতিস্থাপন করতে হবে, আর এটা ঠান্ডা স্যালাইন দ্রবণ প্রবাহিত করে সংরক্ষণ করা হয়। আর যাকে আমরা মানে বৃক্ক দিব বা যার কাছ থেকে আমরা যার কাছ থেকে বৃক্কটা নিব, মানে যে ডোনার, সে ডোনার অবশ্যই এইচআইভি বা অন্যান্য সংক্রমণ মুক্ত হতে হবে। আর ডোনার আর রিসিপায়েন্ট মানে যে দিবে এবং যে নিবে তাদের টিস্যুর ধরন অবশ্যই একই রকম হইতে হবে। এই জন্য সাধারণত যখন বৃক্ক প্রতিস্থাপন করা হয় তখন সাধারণত ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা, মানে বাবা মা ভাই বোন বা মানে এরকম দেখে সাধারণত দেওয়া উচিত, কারণ সেক্ষেত্রে টিস্যু টাইপটা অনেকটা একই থাকে। এটার জন্য একটা পরীক্ষা করতে হয় যার নাম হচ্ছে HLA টাইপিং। HLA টাইপিং করে টিস্যুর যে অবস্থা সেই অবস্থা নির্ণয় করা যায়। পাশের ছবিতে একটু খেয়াল করেন, 2টা কিডনি অচল হয়ে গেছে আর একটা কিডনি এখানে হয়েছে, এখন বলবেন যে 3টা কিডনি হয়ে গেল, এটা জায়গা করে পাওয়া যায়। হ্যাঁ, এখানে যে এই যে আমাদের পেলভিক যে ইয়াটা আছে, পেলভিক যে বোনগুলো আছে, এটা খুব সুন্দর একটা গহ্বরের মতো একটা জায়গা তৈরি করে। মেয়েদের ক্ষেত্রে এখানে কি থাকে? এটা ইউটেরাস বা জরায়ু থাকে, তাই না? সেই জরায়ুতে কি বাবু হয়। এই যে যখন বাবু হয় তখন কি হয়, এই জরায়ু তো অনেক বড় হয়ে যায়, সেটার জন্য কি জায়গা হয় না? অবশ্যই জায়গা হয়। সো এখানে কিন্তু কিডনির জন্য জায়গা পাওয়াটা খুব কষ্টের কোনো ব্যাপার না। সো এই যে কিডনিটা আছে, এই কিডনিটা কি হয়, এই 2টার সাথেই 2টা ওখানে ওভাবেই থাকে, আর 3 নাম্বারটা কি করা হয়, এক্সট্রা করে লাগা দেওয়া হয়। একটা কিডনি তখন 2টা কিডনির কাজ করতে পারে যদি কিডনি ট্রান্সপ্লান্টেশনটা সফল হয়। এতে আর কোনো প্রশ্ন আছে কারো? ভাই ওই যে 48 ঘন্টার মধ্যে হচ্ছে ওই বৃক্ক প্রতিস্থাপন যেটা, ওইটা হচ্ছে একটু আরেকবার বলেন। ওই যে বললাম যে যার কাছ থেকে আমরা বৃক্ক নিব, বৃক্ক নেওয়ার পরে বৃক্ক তো ফ্রিজে রাখা যাবে না, মানে ফ্রিজেও রাখা যায় আর কি। ফ্রিজে বলতে ঠান্ডা স্যালাইন দ্রবণ, বুঝতেই পারছো, এটা ঠান্ডা টেম্পারেচার ব্যাপার আছে, সেরকম টেম্পারেচার রেগুলেট করে রাখা হবে একটা বক্সে, বাট সেটা বৃক্ক সংগ্রহ করার 48 ঘন্টার মধ্যে রোগীর দেহে প্রতিস্থাপিত করতে হবে।
না হলে কিডনি নষ্ট হয়ে যাবে। ভাই ওই যে স্নায়ু যে তন্ত্র মানে স্নায়ুর সাথে যেটা সংযোগ ছিল মানে বৃক্কর সাথে হুম। মস্তিষ্কের সাথে ওই নার্ভ গুলো হচ্ছে যে কাইটা তারপরে হচ্ছে হ্যাঁ কিভাবে এগুলি ওই জন্য লাগায় তো ভাই। টিস্যু টাইপ এক থাকতে হয়। এই যে দেখো খেয়াল করো, এই যে রেনাল ধমনী আছে, সেই রেনাল ধমনী কি আলাদা একটা লাইগেশন করে আলাদা ধমনী করে তারপরে সেট করে দেওয়া হয়েছে, ইউরেটার আবার লাগায় দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা পেশেন্টের কাছ থেকে খেয়াল করো যে একটা যখন পেশেন্টের কাছ থেকে নিছি, ধরো একটা পেশেন্টের কাছ থেকে নিলাম যে ডোনার, ধরো কেউ একটা আইফোন কিনতে চায়, সেটা কিডনি ডোনেট করে দিছে। তো এই যে ধরো ইউরেটারটা, এই যে তার এটুকু কাটবো, ইউরেটার আমি পুরোটা কাটবো না, অল্প একটু কাটবো। তারপর যে রেনাল ধমনী, সেই ধমনী তো কাটা আছে, স্নায়ু আছে, রেনাল শিরা আছে। এই জিনিসগুলো খেয়াল করে যে নিচে যে নামতেছিল যে রেনাল শিরা, সেটা এটার সাথে লাইগেট করে দিছি, যে রেনাল ধমনী সেটার সাথে জোড়া লাগাই দিছি। ইউরেটার ছোট্ট একটু কাটছিলাম, সেই ইউরেটারটা আমি ডিরেক্ট কই দিয়ে দিব, একদম যে মূত্রথলি আছে সেই মূত্রথলি দিয়ে দিব। ব্যাপারটা বুঝা গেছে? জি ভাই। এই হচ্ছে অবস্থা। অসমো রেগুলেশন কি বলা হয়ে গেছে, পানি বেশি খাইলে মূত্র বেশি হবে, পানি কম খাইলে মূত্র কম হবে। মূত্র কীভাবে সৃষ্টি হয় এটা তো আগের ক্লাসে পড়াইছি। ডায়ালাইসিস কি কীভাবে ডায়ালাইসিস করা হয় সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ারলি বোঝানো হয়েছে। বৃক্ক পরিস্থাপন সম্পর্কে আমরা বলছি। সুন্দর, ক্লাস শেষ। একটা মজাদার অধ্যায় ছিল ভাই, হ্যাঁ বলো। একটা মজাদার অধ্যায় ছিল। মানে চ্যাপ্টারটা ভালো ছিল? জি ভাই। হ্যাঁ আসলে এই চ্যাপ্টার পড়তে আসলে অনেক ভালো লাগে। এরপর যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। এই চ্যাপ্টারটা পড়তেও ভালো লাগবে আশা করি। উফ, তোমাদের ক্লাস যারা কবে শেষ করাইতে পারবো? আমি বলছিলাম 22টা ক্লাস, আমার তো মনে হয় 30-40টা ক্লাস হয়ে যাবে রে তোমাদের। সমস্যা নেই, আমি আসলে তোমাদেরকে না অনেক ডিটেলস পড়াই, বুঝছো? আমি কিন্তু চাইলে অনেক কিছু এস্কেপ করতে পারতাম, বাট আমি কিন্তু এস্কেপ করি না, বিকজ এই ব্যাচটা আমার কাছে খুব মানে মায়ার একটা জায়গা সত্যিকার অর্থে বলতে গেলে। আমার নিজের ছোট ভাই বোনেরাও আছে, তো তো দেখা যায় মানে আমি চাইলেও, আমার কিন্তু আরেকটা ভার্সিটি ব্যাচ আছে, ওখানে আমি একদিনে 2টা চ্যাপ্টার পড়াই দিই। তোমরা চিন্তাও করতে পারবে না যে একদিনে 2টা চ্যাপ্টার পড়াই দিই। ব্যাপারটা বুঝতেছো? ভাই মাথা থাকে কেমনে ভাই? ওই তো ওভাবে টেনে যেতে হয়, যেটা বললাম যে আসলে যে দেবতা যে ফুলে তুষ্ট। অবশ্য তো এটা ভার্সিটি ব্যাচ, ভার্সিটি ব্যাচ ইটস নর্মাল। ওকে, নেক্সট ক্লাস কি শুরু করবো? পরিপাকতন্ত্র না আজকে এটুকুই করবেন আপনারা? 11টা বাজে কিন্তু। ভাই। কারো কিছু কোনো সমস্যা আছে? আগে দেখি কথা বলে দেখি সবার সাথে। যেহেতু বেশ ধারণা দিবেন ভাই তাহলে হচ্ছে পড়া যায়, সমস্যা নাই। দেখি সবার মতামত শুনি। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি চ্যাট বক্সে একটু সবাই লিখো যে কে কে পরিপাক ক্লাসটা করতে চাও। যারা করতে চাও তারা ওয়াই লেখো, যারা করতে চাও না তারা এন লেখো। এ কি, মাত্র 6 জন ভোট দিছে, পিপল কিন্তু 22 জন। এই আফওয়ান গাফুরা, তুমি কিন্তু ক্লাস টিচারের সাথে কন্ট্যাক্ট করিও, ঠিক আছে? তোমার নামটা কিন্তু আমার কাছে আননোন লাগতেছে, বেশ সন্দেহজনক। সবাই ওয়াই, সবাই ক্লাস করতে চায়। আর কয়েকটা ভোট দেখি। ওয়াই 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 ওয়াই। যারা ক্লাস করতে চাও তো করাই যায় ভাই। ও আচ্ছা, নো কমেন্টস। এই নো কমেন্টস কিন্তু কোনো উত্তর না, তুবা কমেন্টস করো, ওয়াই অর এম। সবাই ক্লাস করতে চায়, সুন্দর। এই আর ভোট দেওয়ার দরকার নাই, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, ক্লাস হবে। সবাই কি আমার এই সুন্দর হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? জি ভাই। জি ভাইয়া। ঠিক আছে। সো আমাদের চ্যাপ্টারটা হচ্ছে পরিপাক এবং শোষণ। আগে আমি পরিপাক কি আর শোষণ কি এই জিনিসগুলো আপনাদেরকে বলবো। এই চ্যাপ্টারটা খুবই সুন্দর চ্যাপ্টার হবে যদি আপনারা বুঝতে পারেন একবার, মাথায় যদি ঢোকে, ঠিক আছে? সো পরিপাক কি আর
শোষণ কি এই জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করি। চ্যাপ্টার নাম যেহেতু পরিপাক এবং শোষণ, আগে তো পরিপাক শোষণ ওয়ার্ডটার মিনিং তো আগে জানতে হবে নাকি। তো একটু দেখি পরিপাক শোষণ মানে কি। ফার্স্টে হচ্ছে ঠিক আছে, পরিপাক আর শোষণ। দেখেন পরিপাক শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু ভেঙে ভেঙে ছোট করা। পরিপাক শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ভেঙে ভেঙে ছোট করা। একদম কমন একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমরা যে প্রতিদিন যে খাবারগুলো খাই, এই খাবারগুলো থেকে আমাদের শক্তি আসে, তাই না? এই খাবারগুলো থেকে আমাদের শক্তি আসে। এটা ব্যাপার খেয়াল করেন, আমরা সবাই সাদা কালারের ভাত খাই বা লাল কালারের শাক খাই, কিন্তু পরবর্তীতে পায়খানা করার সময় যে মলটা আসে, সেই মলের কালার হলুদ হয়ে যায়। তার মানে কি এখানে আমাদের যখন পুষ্টিতে খাবারটা গেছে, অবশ্যই কোনো একটা চেঞ্জ তো হয়েছে না? না হলে সাদা কালারের ভাত বা এই যে লাল কালারের শাক কিভাবে ইয়েলো কালার হয়ে যায়, তাই না? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তার মানে কি আমরা যখন খাবারটা খাচ্ছি, খাবার খাওয়ার পর এটা কোন দিক দিয়ে পাস করে? প্রথমে এটা আসে আমাদের মুখে, মুখ ছিদ্রের পর এটা যায় আমাদের মুখ গহ্বরে, মুখ গহ্বরের পরে এটা যায় গলবিলে। আমি নেক্সট ক্লাসে স্লাইড দেখাবো, সমস্যা নাই, তখন এগুলো একটু টেনে যাবো। সো আপাতত একটু শোনেন, আপনারা নিজেরাই নিজেদের সাথে চিন্তা করেন। ফার্স্টে খাবারটা মুখ ছিদ্র দেওয়া যায় কোথায়? মুখের মধ্যে যে গহ্বরটা, সে মুখ গহ্বরে। তারপর কই আসে? গলার মধ্যে, মানে গলবিলে। তারপর গলা থেকে একদম এই যে ট্র্যাকের পিছন দিয়ে যে নাড়িটা চলে গেছে, সেটা হচ্ছে অন্ননালী। অন্ননালীর পর খাবারটা কই আসে? পাকস্থলীতে আসে। পাকস্থলীতে এসে এই খাবারটা একটু প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পরে সেটা কই ঢোকে? নাড়িভুঁড়িতে, অন্ত্রে। অন্ত্র আবার দুই প্রকার, ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্র, তাই না? এই ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্র পরে আবার কি কই আসে? মলাশয়, তারপর পায়ুপথে সেটা বের হয়ে যায়। যদি আমি একটা ছবি আঁকি, তাহলে ব্যাপারটা এরকম দেখা যায়। এটা হচ্ছে হাসিব আল ইসলামের ছবি। তোমরা যারা হাসিব আল ইসলামকে দেখো নাই, এই যে হাসিব আল ইসলামের ছবি দেখে নাও সবাই। এই আমার কথা কিছু শুনতে পাচ্ছ? জি ভাইয়া। গুড। জি ভাইয়া। হ্যাঁ, ফ্যান অফ করে দিব? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মুখ ছিদ্র। ধরেন আমরা একটা কিছু খাইলাম, এটা মুখ ছিদ্র কই আসবে? এই যে মুখ গহ্বরে আসবে। মুখ গহ্বরে আসার পরে এই যে হচ্ছে গলবিল, গলার কাছে যে বিল, তারপর হচ্ছে অন্ননালী। ঠিক আছে, অন্ননালীর পরে কই আসবে? অন্ননালীর পর আসবে হচ্ছে আমাদের পাকস্থলীতে। আসলে ছবির ইয়াটা একটু ভুল হয়ে গেছে, ডিরেকশনটা ভুল হয়ে গেছে। পাকস্থলীতে, পাকস্থলীর পরে কই আসবে? আমাদের অন্ত্রে। অন্ত্র মানে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত আবার তিনটা অংশ, তাই না? আমরা জানি এই সি আকৃতি অংশ হচ্ছে ডিওডেনাম, তারপর অংশ হচ্ছে জেজুনাম, তারপর অংশ হচ্ছে আইলিয়াম। তারপর আইলিয়ামের পর কি আছে? বৃহদান্ত্র আছে। বৃহদান্ত্রের ব্যাপারটা কি? ফার্স্টে এখানটা থলির মতো অংশ থাকে, অ্যান্ড একটা উপর দিক ঘটে, সেটা হচ্ছে কোলন। বৃহদান্ত্রের আরেকটা নাম হচ্ছে কোলন। যেটা উপর দিক ঘটে সেটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন, যেটা প্রস্থ বরাবর যায় সেটা হচ্ছে অনুপ্রস্থ কোলন, আর যেটা নিচের দিকে যায় সেটা হচ্ছে নিম্নগামী কোলন। আর এরপরে যে বাকি অংশটুকু থাকে সেটা হচ্ছে সিগময়েড কোলন। এরপরে থাকে হচ্ছে মলাশয়, এরপর থাকে হচ্ছে পায়ুছিদ্র। তাহলে দেন কি কি দেখলাম? যে একটা খাবার যখন আমরা এই যে মুখ দিয়ে যখন খাই, এটা কি হয়? ফার্স্টে মুখ ছুঁয়ে মুখ গহ্বরে প্রবেশ করে, তারপর গলবিল, তারপর অন্ননালী, তারপর পাকস্থলী, তারপর যে ডিওডেনাম বা ক্ষুদ্রান্ত্র যে অংশগুলো এগুলো প্রবেশ করছে। ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রের বা তিনটা অংশ: ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। আমরা ডি জে ইমরান মনে রাখি। ডিতে ডিওডেনাম, জেতে জেজুনাম, আইতে হচ্ছে ইলিয়াম। ইলিয়াম আর বৃহদান্ত্র যেখানে মিলিত হয়, এখানে একটা জাংশনাল পয়েন্ট থাকে, মিটিং পয়েন্ট থাকে। এটাকে বলা হয় ইলিওসিকাল জাংশন। সিকাল কি? এই যে কোলন শুরুর আগে এখানটা থলের মতো একটা অংশ আছে, এর নাম হচ্ছে সিকাম। আর সিকামের চিপায় একটা ছোট্ট একটা উদ্গত অংশ আছে, যার নাম আপনারা সবাই জানেন, আমি না বললেও জানেন, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিসাইটিস, এটা খুব কমন কথা আপনাদের জন্য। সেই যে কোলনের বহির্গত এই যে একটা
প্রবৃদ্ধি হিসেবে এই জিনিসটা উদ্গত হয়। তারপরে যেটা বললাম যে সিকামের পরে কি বৃহদন্ত্রের কমন নাম হচ্ছে কোলন। ভাই কি ভাই অ্যাপেন্ডিক্স এর জন্য হচ্ছে ওই অ্যাপেন্ডিসাইডের ব্যথা হয়? হ্যাঁ, অ্যাপেন্ডিক্সে যদি জীবাণু প্রবেশ করে, সেখানে যদি ইনফ্ল্যামেশন হয়, তাহলে অ্যাপেন্ডিক্সের পরে কি, আগের ক্লাসে তো পড়াইছিলাম, যদি ইনফ্ল্যামেশন হয় নামের শিখি যুক্ত হয় আইটিস, অ্যাপেন্ডিক্সের এক্সট্রা কেটে আইটিস বসায় দেন, কি হবে? অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, ওকে। সো এরপরে ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, এই বাকি অংশটা হচ্ছে সিগময়েড কোলন। এটা হচ্ছে মলাশয়, এটা হচ্ছে পায়চিদের পরে কি মল আকারে এই খাবারটা বের হয়ে যাবে। হ্যাঁ দিব, মল আকারে খাবারটা বের হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। এছাড়াও কিছু পৌষ্টিক গ্রন্থি আছে যে সম্পর্কে আমি একটু পরে জানবো, বাট আগে এই জিনিসটাকে দেখি যে কাহিনী কী হইতেছে এখানে। সো এবার পরিপাক এবং শোষণ এই জিনিসটা কি, যেটা বললাম যে আমাদের যে খাবারটা আছে, আমরা বিভিন্ন ধরনের খাবার খাই। কী কী খাবার খাই তা একটা লিস্ট আপনাদেরকে দিই। 1 নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট, 2 নম্বর হচ্ছে প্রোটিন, 3 নম্বর হচ্ছে লিপিড, 4 নম্বর হচ্ছে ভিটামিন, 5 নম্বর হচ্ছে মিনারেল, 6 নম্বর হচ্ছে ওয়াটার। আমাদের খাদ্যের যে উপাদানগুলো আমরা যদি ভাগ করি, মোটা দাগে এই জিনিসগুলো হবে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেল আর হচ্ছে ওয়াটার। এখন দেখেন এর মধ্যে যে ভিটামিন, মিনারেল এবং ওয়াটার, এগুলো খুবই সহজ সরল, মানে গঠনে এরা খুবই সহজ সরল, তাই এগুলা পরিপাক তথা এগুলো ভেঙে ভেঙে ছোট হওয়ার দরকার পড়ে না। কিন্তু এই যে কার্বোহাইড্রেট বা প্রোটিন বা লিপিড, এগুলোর রাসায়নিক গঠন যদি আমরা চিন্তা করি, এগুলো বেশ জটিল, এগুলোর রাসায়নিক গঠনগুলো বেশ জটিল, অ্যান্ড এই জিনিসগুলো আমাদের শরীর গ্রহণ করতে পারে না, তাই এগুলো কি ভেঙে ভেঙে ছোট হতে হয়। যেমন কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ হতে হয়, প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড হতে হয়, লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হতে হয়। আপনাদের অ্যাডমিশনের কোশ্চেন কিন্তু দিয়ে দিচ্ছি সব সাথে সাথেই, যে কার্বোহাইড্রেট ইন প্রোডাক্ট বা খাদ্যসার কি গ্লুকোজ, প্রোটিনের খাদ্যসার কি অ্যামিনো অ্যাসিড, লিপিডের খাদ্যসার কি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে দেখেন কি বললাম, আর একটু শোনেন, যে আমাদের শরীর কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এইগুলো নিতে পারে না, এই কঠিন ফর্ম বা কঠিন রাসায়নিক স্ট্রাকচার জিনিসগুলো নিতে পারে না। নিতে পারা মানে কি জানেন? রক্তে মিশে যেতে পারে না এগুলা। রক্তে মেশার জন্য এগুলো কি ভেঙে ভেঙে ক্ষুদ্র হইতে হয়। যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এই ফর্মে আমাদের রক্ত কি এইগুলা শোষণ করতে পারে। কই থেকে? এই যে ক্ষুদ্রান্ত থেকে। আমাদের শরীরে যে ক্ষুদ্রান্ত আছে, এই যে ডিউরেনাম, জেজুনাম, ইলিয়াম, এইগুলো থেকে সাধারণত খাবারের শোষণ হয়। মানে শোষণ মানে কি? খাবারটা রক্তে মিশে যাওয়া। খাবারটা রক্তে মিশে যাওয়া মানে আবার আপনারা এরকম ভাববেন না প্লিজ, যে সকালবেলা আপনি একটা পাউরুটি খাইলেন, বিকালবেলা আপনার হাত বা আঙুলের কোথাও কেটে গেল, দেন আপনি ওই রক্তের মধ্যে পাউরুটি ছোটো ছোটো দানা খুঁজবেন, যে সকালবেলা তো পাউরুটি খাইলাম, ওটার দানা দানা নিশ্চয়ই এখন শরীরের মধ্যে মিশে গেছে। সো ফ্যাক্টরির ব্যাপারটা কিন্তু এভাবে হয় না, ঠিক আছে? এটা কি হয়? ওই যে পাউরুটি খাইছেন মানে কি, একটা কার্বোহাইড্রেট খাবার খাইছেন, সেই পাউরুটি পরিপাকের ফলে ভেঙে কি হয়েছে? গ্লুকোজ হয়েছে। সেই গ্লুকোজটা আমাদের ক্ষুদ্রান্ত থেকে পরবর্তীতে রক্তে মিশে গেছে। রক্তে যে গ্লুকোজ থাকে এটা আমরা সবাই জানি, তাই না? ডায়াবেটিসের যে রোগী হয় তাদের ক্ষেত্রে কি হয়? রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাই না? সো গ্লুকোজটা কিন্তু ঠিকই রক্তে মিশতে পারে। অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এইগুলা যেটা বললাম, যে এই কঠিন স্ট্রাকচারটা ভেঙে সরল স্ট্রাকচার হইতে হয়। এই যে বললাম পরিপাক, তাহলে পরিপাক জিনিসটা কি? যে জটিল যে খাদ্যদ্রব্যগুলো আছে সেগুলো ভেঙে সরল খাদ্যদ্রব্যে পরিণত হওয়া। 1 নাম্বার পয়েন্ট, পরিপাকের সংজ্ঞা যদি আমি চাই, তাহলে 1 নাম্বার পয়েন্টে কি হবে? যে জটিল খাদ্যদ্রব্যগুলো আছে সেই জটিল খাদ্যদ্রব্যকে ভেঙে সরল খাদ্যদ্রব্যে পরিণত করা। এখন কথা হচ্ছে, জটিল খাদ্যকে আবার সরল খাদ্য পরিণত করার কি দরকার? উত্তরটা হচ্ছে শোষণের জন্য। যেটা বললাম, যে আমি যদি জটিল খাদ্যটাকে সরল না করি, কি হবে না? শোষণ হবে না। তার মানে পরিপাকের সংখ্যায় 2 নম্বর পয়েন্টে আমাকে এটা বলতে হবে যে খাবারটাকে শোষণের উপযোগী করা। তাহলে পরিপাকের একটা পারফেক্ট সংজ্ঞা আমি দেই, সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় জটিল খাদ্যদ্রব্য ভেঙে অপেক্ষাকৃত সরল খাদ্যদ্রব্যে পরিণত হয় এবং তা শোষণের উপযোগী হয়, সেটা হচ্ছে পরিপাক। আমি কি সংজ্ঞাটা আপনাদেরকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। যে প্রক্রিয়ায় জটিল খাদ্য ভেঙে সরল খাদ্যে পরিণত হয় এবং কেন? যাতে সেটা শোষণের উপযোগী হয়, এটাই হচ্ছে পরিপাক। আর শোষণ মানে তো বুঝলামই, যে জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয়, এই সরল খাদ্যের কোথায় মিশে যাওয়ার প্রক্রিয়া? রক্তে মিশে যাওয়ার প্রক্রিয়া, রক্তে মিশে যায়। ঠিক আছে? তো এটাই হচ্ছে শোষণ। আশা করি পরিপাক কি এবং শোষণ কি এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে? এবার আসেন আমরা একটু পৌষ্টিক তন্ত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পৌষ্টিক তন্ত্র।
আমরা তন্ত্রের সঙ্গে আমরা প্রথম ক্লাসেই বলেছি তন্ত্র মানে কি, যেখানে অনেকগুলো অঙ্গ একসাথে অবস্থান করে। তো একটু আগে যে ছবিটা আমরা আঁকছিলাম সেই ছবিটা আমরা একটু আবার আঁকবো, আমরা একটু একে দেখবো আসলে কোন জায়গায় কি কি থাকে। মুখ ছিদ্র, মুখ গহ্বর, দেন গলবিল, তারপর হচ্ছে অন্ননালী, অন্ননালীর পর হচ্ছে তো বাইরে ছবি আঁকাচ্ছি ইদানিং, পাকস্থলী, এরপর যে সি আকৃতির ডিওডারাম দেখা যায়, তারপর শুরু হচ্ছে জেজুনাম, তখন এটুকু হচ্ছে ডিওডারাম, এটুকু হচ্ছে জেজুনাম, এটা হচ্ছে ইলিয়াম। এটা হচ্ছে সিকাম, ঠিক আছে? সিকামটাকে চিন্তা ভুল করবেন না, যেটা উপর দিকে ওঠে ঊর্ধ্বগামী কোলন, পাশে যায় অনুপ্রস্থ কোলন, নিচে যায় নিম্নগামী কোলন, আর যেটুকু এইটুকু অংশ সেটা হচ্ছে সিগময়েড কোলন। এটা হচ্ছে মলাশয় আর এটা হচ্ছে পায়ুছিদ্র। সিকাম একটা জিনিস বাদ গেছে যার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। শুনুন, অ্যাপেন্ডিক্স নিয়ে আমরা বেশি আলোচনা করবো না। কেন আলোচনা করবো না? কারণ অ্যাপেন্ডিক্সটার পরিপাকতন্ত্রের কোনো ভূমিকা নাই, এটা নিষ্ক্রিয় হিসেবে ভূমিকা পালন করে। তাহলে জিজ্ঞেস করবেন তাহলে অ্যাপেন্ডিক্সের কাজ কি? আমরা যখন রক্ত পড়ি তখন আমরা লিম্ফ পড়ছিলাম, মনে আছে? লিম্ফটা উৎপত্তি হয় কই থেকে? লিম্ফটার উৎপত্তি হয় হচ্ছে বিভিন্ন লিম্ফয়েড অর্গান থেকে। যেমন আমাদের গলার ভেতরে টনসিল আছে নিচের দিকে, এই টনসিল থেকে উৎপত্তি হয়। উপরের দিকে অ্যাডেনয়েড নামে একটা অঙ্গ আছে, ওখান থেকে উৎপত্তি হয়। তারপর প্লিহা নামে একটা অঙ্গ আছে, প্লিহা থেকে উৎপত্তি হয়। এই যে অ্যাপেন্ডিক্স আছে, এই অ্যাপেন্ডিক্স থেকেও কিন্তু কি হয়? এই লসিকাগুলা উৎপত্তি হয়। ওকে, সো এবার দেখেন আমরা যখন তন্ত্র বলবো, আমি যদি পৌষ্টিক তন্ত্র শব্দটা বলি, তাহলে পৌষ্টিক তন্ত্র বেসিক্যালি দুইটা জিনিস থাকে। এক হচ্ছে এই পরিপাক নালী, আর এটা হচ্ছে পরিপাক গ্রন্থি। ঘাস ফড়িং পড়ার সময় মনে করে দেখেন, আমরা যখন পৌষ্টিক তন্ত্র পড়ছি, নালী আর গ্রন্থি এই দুইটা ভাই কিন্তু আমরা ভাগ করে নিয়েছিলাম। তাহলে নালীর মধ্যে কি কি আছে অলরেডি আপনারা জানেন। এক নম্বরে এটার নাম কি? সবাই একসাথে বলেন। মুখ গহ্বর। এই ফার্স্ট থেকে মুখ ছিদ্র, মুখ ছিদ্র। তারপর দুই নম্বরটার নাম কি? মুখগহ্বর। সবাই একসাথে, কেউ যেন চুপ না থাকে, সবাই। তারপর এই 3 নম্বর পয়েন্টের নাম কি? গলবিল। অন্ননালী। গলবিল, এটা হচ্ছে গলবিল। তারপর এই যে লম্বা নালী, এই নালীটার নাম কি? অন্ননালী। 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 এই 5 নম্বর অংশ গ্রাসনালী। পাকস্থলী। স্টমাক। পাকস্থলী, ঠিক আছে? এখন পাকস্থলী একটু বর্ণনা দিই। পাকস্থলীর এই যে এই অংশগুলো দেখেন কি সুন্দর একটা জিনিস, ঠিক আছে? একটু আমের মতো দেখতে আর কি। এখানে এই যে গম্বুজের মতো অংশ, এই গম্বুজের অংশের নাম হচ্ছে ফান্ডাস। এটার নাম কি? ফান্ডাস। ফান্ডাস শব্দের অর্থই হচ্ছে গম্বুজ। আমরা কয়দিন পর যখন মানব জীবনের ধারাবাহিকতা পড়বো তখন জ্বরের গঠনে আমরা দেখবো, জ্বরের গঠনে এরকম একটা উঁচু একটা জিনিস আছে, মায়োমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম থাকে। সো এই যে উঁচু গম্বুজের মতো অংশ, এর নামও কিন্তু ওখানে আমরা ফান্ডাস পড়বো। সো গম্বুজ শব্দের ইংরেজি হচ্ছে ফান্ডাস, এটা একটু মনে রাখবেন। যেখানে গম্বুজ পাবো বুঝবো এটা ইংরেজি হচ্ছে ফান্ডাস। এই যে এই বাঘটা একটু ছোট, দেখেন আমরা রাস্তার হিসেবে যদি বাঘ ধরি তাহলে এই বাঘটা হচ্ছে ছোট, তাই এটার নাম হচ্ছে ছোট বাঘ। আর এই পাশে এই বাঘটা কি একটু বড়, তাই এটা হচ্ছে বড় বাঘ, ঠিক আছে? এখানে একটা ওপেনিং আছে, এখানে একটা ওপেনিং আছে। ওপেনিংগুলা বলা হচ্ছে স্ফিংটার। স্ফিংটার শব্দের ব্যাখ্যা আমি আপনাদেরকে আগে ঘাস ফড়িং পড়ার সময় বলছি, তবে এখনও বলতেছি। স্ফিংটার মানে কি? এখন একটু আমার নুরানি ক্ষমাটা আপনাদেরকে দেখানোর সময় হয়ে গেছে। সেটা হচ্ছে স্ফিংটার শব্দের অর্থ হচ্ছে পেশি বলয়। পেশি বলয় কি? ধরেন এই যেটা হচ্ছে একটা গোল, একটা ধরেন একটা পেশি বলয়, মানে কি চারপাশে পেশি আছে। পেশি বলয় যদি সংকুচিত হয়, খেয়াল করেন তাহলে গেটটা কি? বন্ধ হয়ে যাচ্ছে। আর পেশি বলয় যদি প্রসারিত হয়, গেটটা কি হয়ে যাচ্ছে? ওপেন হয়ে যাচ্ছে। তাহলে পেশি বলয় বা স্ফিংটার যদি সংকুচিত হয় তাহলে খাবার কি দিয়ে যাবে না যাবে না? যাবে না। যাবে না। এবার পেশি বলয় যদি প্রসারিত হয় তাহলে খাবারটা আবার কি হবে? আগের মতো যাওয়া শুরু করবে। এবার চলেন আমরা ছবিতে ব্যাক করি। সো এই যে এই স্ফিংটারটা, এর নাম হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার। কেন কার্ডিয়াক স্ফিংটার বলা হচ্ছে? কারণ এর ঠিক উপরের দিকে হৃৎপিণ্ড থাকে, হৃৎপিণ্ডের আরেকটি হচ্ছে কার্ডিয়াক। সো কার্ডিয়াকের কাছে যে স্ফিংটারটা থাকে তার নাম হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার। সো কার্ডিয়াক স্ফিংটারটা কি করে? এই যে অন্ননালী থেকে পাকস্থলীতে খাবার যাওয়াটা নিয়ন্ত্রণ করে।
এখানে হচ্ছে পাইলোরিক স্ফিংটার। এটার নাম কেন পাইলোরিক এটা আমি জানি না, কারণ আমরা সবসময় পাইলোরিকে রেখে এসেছি, আপনারা পাইলোরিকে ডাকবেন। কার্ডিয়াক কেন সেটা ব্যাখ্যা আমি দিয়েছি। এই যে পাইলোরিক স্ফিংটার এটাও কি সংকোচন প্রশ্নের মধ্যে খাবার যাওয়াটা নিয়ন্ত্রণ করতে পারে। কোথায় থেকে কোথায়? পাকস্থলী থেকে ডিওডেনামে। তার যেটা কার্ডিয়াক স্ফিংটার সেটা অন্ননালী থেকে পাকস্থলীতে খাবার যাওয়া সেটা নিয়ন্ত্রণ করবে, আর যেটা পাইলোরিক স্ফিংটার সেটা পাকস্থলী থেকে ডিওডেনামে তথা ক্ষুদ্রান্তে খাবার যাওয়াটা নিয়ন্ত্রণ করবে। এরপরে দেখেন কি আছে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্তে কি কি আছে আমি অংশগুলোর নাম আর বলবো না। 6 নম্বর পয়েন্টের নাম কি হবে? সি আকৃতির অঙ্গটা ডিওডেনাম। ডিওডেনাম। তারপরের অংশটা হচ্ছে জিওজেনাম। জেজুনাম। তারপরের অংশটা হচ্ছে ইলিয়াম। ইলিয়াম আর এই যে সিকাম, এই দুইটা যে জাংশন আছে, জাংশনটা কি বলা হচ্ছে? ইলিওসিকাল জাংশন। কি বলা হচ্ছে? ইলিওসিকাল জাংশন। তারপরে যে থলির মতো একটা জায়গা দেখা যাচ্ছে, থলিটার নাম কি? অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, অ্যাপেন্ডিক্স হচ্ছে এই যে 9 নাম্বার, এটা সিকাম। এটা হচ্ছে সিকাম। ঠিক আছে, থলির মতো যার নাম হচ্ছে সিকাম। তারপর উপরের দিকে যেটা উঠতেছে তার নাম কি? ঊর্ধ্বগামী কোলন। ঊর্ধ্বগামী কোলন। ঊর্ধ্বগামী। অনুপ্রস্থ বরাবর যেটা যাচ্ছে তার নাম কি? অনুপ্রস্থ কোলন। যেটা নিচের দিকে নামতেছে তার নাম কি? নিম্নগামী কোলন। নিম্নগামী। তারপর এই যে বাকিটুকু যে কোলন তার নাম কি? সিগময়েড কোলন। কি নাম? সিগময়েড। সিগময়েড কোলন। সিগময়েড কোলন। আর এরপরে এই জায়গাটার নাম কি? মলাশয়। কি যার নাম? মলাশয়। মলাশয়। ঠিক আছে, এখানে কি হয়? মল জমা থাকে। আর হচ্ছে পায়ছিদ্র, মানে এই যে আমরা খাবার খাই সেটা পরিপাকের পর যেটুকু পরিপাক হয় না সেটুকু মল হিসেবে দেহের বাইরে বের হয়ে যায়। সো এই ছিল আমাদের পরিপাক নালীর যাবতীয় বর্ণনা। আমি এখানে কিছু লিখলাম না। পরিপাক নালীর মধ্যে একটু দুটো সম্পর্কে একটু কথা বলি, ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্র। আমরা দেখলাম ক্ষুদ্রান্ত্রের মধ্যে 3টা পার্ট আছে, ডিওডেনাম, জেজুনাম আর আইলিয়াম। ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্ত্রের পোর্শন কি কি? ডিজে ইমরান বললাম না, ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। আর এই যে বৃহদান্ত্র, বৃহদান্ত্র দৈর্ঘ্য আমি চিন্তা করি তাহলে 1 থেকে 2 মিটার। এর মধ্যে কি কি আছে? ফার্স্টে আছে সিকাম, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, তারপর হচ্ছে ট্রান্সভার্স কোলন বা অনুপ্রস্থ কোলন, ডিসেন্ডিং কোলন বা নিম্নগামী কোলন, তারপর হচ্ছে সিগময়েড কোলন, তারপর হচ্ছে এই যে মলাশয় ইংরেজি কি? রেকটাম, আর হচ্ছে বায়োছিদ্র বা অ্যানাল অরিফিস। অ্যানাল অরিফিস যেন কি বললেন? কি? টিসি। টিসি। এস হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, টিসি হচ্ছে ট্রান্সভার্স কোলন মানে অনুপ্রস্থ কোলন আর কি, ইংরেজি বললাম। যে ডিসি সে ডিসেন্ডিং কোলন, এস সিতে হচ্ছে সিগময়েড কোলন, তারপর হচ্ছে রেকটাম বা মলাশয়, তারপর হচ্ছে অ্যানাল অরিফিস বা পায়ছিদ্র। তো একটা জিনিস খেয়াল করেন, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার, বৃহদান্তের দৈর্ঘ্য 1 থেকে 2 মিটার। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য বেশি, তাও এটাকে আমরা কেন ক্ষুদ্র বলতেছি? উত্তরটা হচ্ছে একটা পাইপ চিন্তা করেন, সেটা হচ্ছে একটা পাইপ। সেটা হচ্ছে একটা পাইপ, এটা হচ্ছে একটা পাইপ। এগুলো গোল হচ্ছে না কেন? আগে তো কি সুন্দর গোল হইলো। যাই গোল হবে না, এই যেটা গোল হয়েছে সুন্দর। আচ্ছা ধরেন এটা পাইপ, ঠিক আছে। এই পাইপের মধ্যে ধরেন চারপাশে পুরোটাই হচ্ছে মাংস, ঠিক আছে। এটা ফুটাটা হচ্ছে এতটুকু। আরেকটা পাইপ ধরেন একই লেন্থের পাইপ, আর এর চামড়াটা হচ্ছে এতটুকু। এই যে মধ্যে যে ফুটাটুকু ধরেন এটা এইটুকু, এটা এইটুকু, এই ফুটাটাকে বলা হচ্ছে লুমেন। কি বলা হচ্ছে? লুমেন। দেখেন 1 নাম্বার ক্ষুদ্রান্ত না 2 নাম্বারটা ক্ষুদ্রান্ত, এটা আপনারা নিজেরাই বলতে পারবেন এখন। কেন 1 নাম্বারকে ক্ষুদ্রান্ত বলবেন বা কেন 2 নাম্বারকে বৃহদান্ত্র বলবেন? উত্তরটা হচ্ছে 1 নাম্বারের লুমেনটা কি? বড়, ছোট। 1 নাম্বারের লুমেনটা কি? ক্ষুদ্র। কারণ কি? কারণ এর চারপাশে অনেক কোষ থাকে, ভিলাই থাকে, যে ভিলাইগুলো কি করে? খাবারটাকে শোষণ করে, ঠিক আছে। ক্ষুদ্রান্তে কি খাবার শোষণ হয়? বৃহদান্তে তো খাবার শোষণ হয় খুবই সামান্য, কিন্তু ক্ষুদ্রান্ত কি মেইনলি শোষণের জায়গা। সেখানে ভিলাই টিলাই, তারপর যে কোষের যে স্তরগুলো থাকে, সো এই জন্য কি হয়? এই যে লুমেনটা থাকে, লুমেনটা অনেক ছোট, ক্ষুদ্র হয়ে যায়, দ্যাটস এটাকে বলা হয় ক্ষুদ্রান্ত্র। আর যে বৃহদান্ত্র আছে তার যে লুমেনটা, এই লুমেনটা অনেক বড়, দ্যাটস এটাকে বলা হয় বৃহদান্ত্র।
আশা করি বুঝাইতে পারছি। ভাই মুভমেন্টটা জানি হচ্ছে আর প্ল্যান রক্তনালীর ক্ষেত্রে, হ্যাঁ কি রক্তনালী যেটা ওইটার যে ব্যাসটার পুরুত্ব, এই জন্য ওইটার ভিতরে যা মানে বলা হইতো। রক্তনালী না, ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্র, ওটার মধ্যে যে ফুটা, না ওটা তো নলের মতোই। ঠিক আছে, এখন দেখেন গ্রন্থি কি কি আছে। 5টা গ্রন্থি। একটা হচ্ছে লালা গ্রন্থি, লালা গ্রন্থি এটা কই আছে? এই যে মুখ গহ্বরে। কয়টা আছে? 3টা লালা গ্রন্থি। দেখেন লালা গ্রন্থির নামগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে এটার পজিশনও মনে রাখতে পারবেন। আমরা পৌষ্টিক নালী পড়ছি, এবার আমরা পৌষ্টিক গ্রন্থি পড়বো। ঠিক আছে, পৌষ্টিক গ্রন্থির প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে লালা, এক সেকেন্ড, ঠিক আছে। এক নাম্বার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে লালা গ্রন্থি। একটু মিশিয়ে দিই, একটু যেটা পচা হয়ে গেছে দেখতে। তো লালা গ্রন্থি পড়বো কয়টা? সরি, মোট গ্রন্থি হচ্ছে 5টা। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে লালা গ্রন্থি। সো লালা গ্রন্থির নামগুলো জানলেই আপনার পজিশনটা বুঝতে পারবেন কিরকম। ধরেন 1 নম্বরটার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল শব্দটার অর্থ হচ্ছে জিহ্বা। লিঙ্গুয়াল শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে জিহ্বা। সাব মানে কি? বহুবার পড়াইছি, নিচে। সাবলিঙ্গুয়াল মানে কি? যে গ্রন্থিটা জিহ্বার নিচে থাকে। ঠিক আছে, সো এটা থাকে হচ্ছে 1 জোড়া। ঠিক আছে, সাবলিঙ্গুয়াল থাকে হচ্ছে 1 জোড়া। 2 নম্বরে আসে হচ্ছে সাবম্যান্ডিবুলার। আচ্ছা, আমাদের চোয়ালে যে হাড়টা আছে, যে হাড়টা আমরা নড়াইতে পারি, যেটা আমরা খাবারটা চাবাইতে পারি, সেই হাড়টির নাম কি? ম্যান্ডিবল। ম্যান্ডিবল। তাহলে সাবম্যান্ডিবুলার মানে কি? ম্যান্ডিবলের নিচে। তো সাবম্যান্ডিবুলার লাগবে থাকবে ম্যান্ডিবলের নিচে। এটাও আছে হচ্ছে 1 জোড়া, মানে কি 2 পাশে 2টা। ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে প্যারোটিড। প্যারোটিড গ্রন্থি থাকে হচ্ছে কানের নিচে। কই থাকে? কানের নিচে, 2 কানের নিচে 2টা, সেটা হচ্ছে 1 জোড়া। তাহলে লালা গ্রন্থি মোট কয় জোড়া? 3 জোড়া। 3 জোড়া। জোড়া বা 6টা। এর পজিশনগুলো আমরা নাম থেকে থেকে আস্তে আস্তে জেনে ফেললাম। ঠিক আছে, এই গেল লালা গ্রন্থি। এরপর যেটা জানবো সেটা হচ্ছে যকৃত। যকৃতটা কই থাকে? আরে কম্পিউটারটা হ্যাং করছে রে। ঠিক আছে, 2 নাম্বার যেটা পড়বো সেটা হচ্ছে দেহের সবচেয়ে বড় গ্রন্থি, যার নাম হচ্ছে যকৃত। এটা কই থাকে? এটা থাকে সাধারণত এই যে এই জায়গায়। ঠিক আছে, এটা হচ্ছে যকৃত গ্রন্থি। যকৃত থেকে কয়টা কথা বলা উচিত, যে যকৃতে 4টা খণ্ড আছে। এটা হচ্ছে ডান খণ্ড সবচেয়ে বড়, বাম খণ্ড সবচেয়ে ছোট, উপরের খণ্ডটার নাম হচ্ছে কডেট, নিচের খণ্ডের নাম হচ্ছে কোয়াড্রেট। ঠিক আছে, উপরের খণ্ডকে বলা হচ্ছে কডেট, নিচের খণ্ডকে বলা হচ্ছে কোয়াড্রেট। তাহলে ডান খণ্ড, বাম খণ্ড, কডেট আর হচ্ছে কোয়াড্রেট, এই 4টা খণ্ড মিলে তৈরি হয় যকৃত। আমরা আগের ক্লাসে যকৃত ক্লাসের মানে যকৃতের যে ছোট ছোট যে কোষগুলো আছে, মানে যকৃত কোষের যে একক, সেগুলোর নাম বলেছিলাম। সেটার নাম কি? যকৃত কোষের যে একক সেটাকে কি বলা হয়? যকৃতের একক হেপাটোসাইটিস। হেপাটোসাইটিস না রে গাধা, হেপাটোসাইট। ঠিক বলা হচ্ছে হেপাটো হ্যাঁ, হেপাটোসাইট। সাইট। ঠিক আছে, ওকে। সো হেপাটোসাইটটা দেখতে কিরকম হয় চলো একটু দেখে নিই। ছবিতে আমরা ছবি আঁকাবো আর সাথে সাথে হেপাটোসাইট দেখতে কিরকম হয় সেটাও শিখে ফেলবো একবারে। ঠিক আছে, দেখেন হেপাটোসাইট দেখতে হয় এরকম বহুভুজ আকার। ঠিক আছে, হেপাটোসাইট এরকম দেখতে বহুভুজ আকার। কেন্দ্রে থাকে কেন্দ্রীয় শিরা, কেন্দ্রে থাকে কেন্দ্রীয় শিরা। কোষগুলো সাইকেলের চাকার স্পোকের মতো বিন্যস্ত। দেখেন সাইকেলের চাকার মতো স্পোকের মতো বিন্যস্ত হয়ে যায়, ভেতরে কতগুলো ছোট ছোট খণ্ড দেখা যাচ্ছে না?
ছোট আরেকটা সুন্দর বাংলা হচ্ছে অণু, তার মানে কি ভেতর কতগুলো অনুখণ্ড তৈরি হয়েছে। আর গা বেয়ে বেয়ে সাইনোসয়েড এবং পিত্তনালিকা প্রসারিত হয়। কয়টা পয়েন্ট বললাম দেখবেন, বইয়ের সাথে মিলায় দেখবেন, কিচ্ছু পড়া লাগবে না রুমে যায়। কয়টা কথা বললাম দেখেন, যে কোষগুলো দেখতে কিরকম, বহুভুজাকার। বহুভুজাকার। কেন্দ্রে কি থাকে, কেন্দ্রীয় শিরা। সাইকেলের চাকার স্পোকের মতো বিন্যস্ত। তাহলে কি কতগুলো ছোট ছোট খণ্ড তৈরি করছে, তার নাম কি, অনুখণ্ড। অনুখণ্ড। আর এদের গা বেয়ে বেয়ে কি, সাইনোসয়েড এবং পিত্তনালিকা। মেইনলি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে পিত্তনালিকা প্রসারিত হয়, পিত্তনালিকা প্রসারিত হয়। আচ্ছা, নালিকা কি, নালীর চেয়ে ছোট না বড়, ছোট। অনেক ক্ষুদ্র, নালী তাই না? ছোট। তাহলে চিন্তা করেন যে এরকম পিত্তনালিকা করে যদি এক জায়গায় হয়, তারা কি তৈরি করবে, নালী। পিত্তনালী তৈরি করবে। তাহলে পিত্তনালিকাগুলো যদি এক জায়গায় হয়, তারা কি তৈরি করবে, পিত্ত নালী। ছবিটা ধরেন আমি একটু এই জায়গায় একাই, ধরেন এগুলো যকৃত কোষ, ঠিক আছে? প্রত্যেকটা থেকে পিত্তনালিকা আসতেছে। তাহলে পিত্তনালীগুলো কি তৈরি করবে, একটা পিত্ত নালী তৈরি করবে। কি তৈরি করবে, পিত্ত নালী। তো যকৃতে এরকম যেহেতু হাজার হাজার হেপাটোসাইট, লক্ষ লক্ষ হেপাটোসাইট আছে, প্রত্যেকটা কি এরকম যদি কয়েকটা যদি একটা পিত্তনালী তৈরি করে, তার মানে এরকম হাজার হাজার পিত্তনালী তৈরি হবে। তো এরকম হাজার হাজার পিত্তনালী, হাজার হাজার না, 100-200 হয়। সো এরকম যে পিত্তনালীগুলো আছে, এই পিত্তনালীগুলো মিলে কি তৈরি করে, যকৃত নালী। দেখেন সিকোয়েন্সটা কি বললাম, যে যকৃত কোষ, যকৃত কোষের কাজ কি, প্রত্যেকটা যকৃত কোষে পিত্ত তৈরি হয়। এই জন্য কি এদের গা থেকে পিত্তনালিকা প্রসারিত হয়, তাই না? এরা যে পিত্তটা উৎপাদন করে সেটা পিত্তনালিকা দিয়ে পাঠায় দেয়। তাহলে খেয়াল করেন, এই যে যকৃত কোষ, যকৃত থেকে কতগুলো ছোট ছোট পিত্তনালিকা আসতেছে, এই পিত্তনালিকাগুলো মিলে কি তৈরি করতেছে, পিত্তনালী। যকৃত। আর পিত্তনালী মিলে কি তৈরি করতেছে, যকৃত নালী। ব্যাপারটা কি বুঝতে পারছেন? সিকোয়েন্সটা আমি একটু এখানে বুঝাই দিই, যে যকৃত কোষ এখান থেকে যে পিত্ত নালিকা আসতেছে, সেগুলো কি তৈরি করতেছে, পিত্ত নালী। নালী। পিত্তনালী। আর পিত্ত নালীগুলো কি তৈরি করতেছে, যকৃত যকৃত। নালী। পিত্ত নালীগুলো কি তৈরি করতেছে, যকৃত নালী। তাহলে এরকম যকৃতের ডান পাশ থেকে যেটা আসবে সেটা হবে ডান বা রাইট যকৃত নালী, আর বাম পাশ থেকে যারা আসবে তারা কি হবে, লেফট বা বাম যকৃত নালী। ইজ ইট? ভুল বললাম? ঠিকই বলছি। তাহলে এরকম যকৃতের মধ্যে দেখা যাবে ডান পাশ থেকে যেটা আসবে সেটা হচ্ছে ডান যকৃত নালী, বাম পাশ থেকে যেটা আসবে সেটা হচ্ছে বাম যকৃত নালী। এই দুইটা নালী যদি এক জায়গায় হয় তাহলে কি তৈরি করবে বলেন তো? রাইট অ্যান্ড লেফট তারা এক জায়গায় হয়ে গেছে, মানে কি তারা এখন অভিন্ন। তো তারা তৈরি করবে হচ্ছে অভিন্ন যকৃত নালী। তারা কি তৈরি করবে, অভিন্ন যকৃত নালী। সো এটা এখন কি, অভিন্ন যকৃত নালী, ঠিক আছে? এটা হচ্ছে ডান যকৃত নালী, এটা হচ্ছে বাম যকৃত নালী, দুটো মিলে তৈরি করলে কি, অভিন্ন যকৃত নালী। যকৃতর পিঠে একটা থলি থাকে, এই থলিটার নাম কি, পিত্তথলি। পিত্তথলি। পিত্তথলি থেকে এরকম একটা ছোট একটা নল আছে, যে নলটা, এই যে ধরেন এইটুকু একটা নল, এই নলটার নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। ইংরেজিতে বলা হয় সিস্টিক ডাক্ট, বাংলায় বলা হয় কি বলে এটাকে, এই বাংলায় সিস্টিক ডাক্টই বলে, ঠিক আছে? পিত্তনালী এটা কি, সিস্টিক ডাক্ট। পিত্তনালী থেকে যে ডাক্টটা বের হয় সেটাকে বলা হয় সিস্টিক ডাক্ট। এই যে অভিন্ন যকৃত নালী আর সিস্টিক ডাক্ট, এই দুটা মিলে যায়, অভিন্ন যকৃত নালী আর সিস্টিক ডাক্ট এই দুটো কি এক হয়ে যায়। তাহলে অভিন্ন যকৃত নালীর সাথে কার সাথে মিলন ঘটে, মিলন ঘটে হচ্ছে সিস্টিক ডাক্টের মিলন ঘটে। ডাক্ট শব্দ অর্থ হচ্ছে নালী, আপনারা চাইলে সিস্টিক নালীও বলতে পারেন। তাহলে খেয়াল করেন পিত্তনালিকাগুলো কি নিয়ে আসতেছে, পিত্ত ভাই, পিত্ত। যকৃত কোষগুলো পিত্ত উৎপাদন করছে, তাহলে পিত্তনালিকাগুলো যেহেতু যকৃত কোষ থেকে আসছে, তার মানে পিত্তনালিকাগুলো নাম শুনেও বোঝা যায় পিত্তনালিকা পিত্ত নিয়ে আসতেছে। তার পিত্তনালীগুলো কি তৈরি করছে, পিত্তনালী। পিত্তনালী তাহলে কি থাকবে, পিত্তই থাকবে।
অনেকগুলো পিত্তনালী মেয়ে তৈরি করতে হচ্ছে যকৃত নালী, ডান পাশ থেকে ডান যকৃত নালী, বাম পাশ থেকে বাম যকৃত নালী। তাহলে ডান যকৃত নালী বাম যকৃত নালী এরা কি বহন করবে? এরা ওই পিত্তই বহন করবে। দুটো রাইট আর লেফট যদি এক হয়ে যদি একটা অভিন্ন যকৃত নালী তৈরি করবে, সেটা কি তৈরি করবে? মানে কি বহন করবে? ওই পিত্তই বহন করবে। পিত্ত। সো এই যে পিত্তথলি, তারা কি করে এই সিস্টিক ডাক্টের মাধ্যমে পিত্ত এখানে কি করে জমা রেখে দেয়। আবার এই যে দেখেন সিস্টিক ডাক্ট আর এই যকৃত নালী, অভিন্ন যকৃত নালী যদি এক হয়ে গেছে, এই নালী দিয়ে যেটা এই যে যকৃত নালী আর সিস্টিক ডাক্ট মিলে যে একটা অভিন্ন নালী তৈরি করে নিচের দিকে যেটা আসতেছে, এই নালী দিয়ে কি পরিবাহিত হবে? পিত্তবাহী। ওই পিত্তই পরিবাহিত হবে। খেয়াল করেন, এর নাম আমরা পিত্তনালী দিতে পারতাম, কিন্তু পিত্তনালী নামটা আমরা আগে ইউজ করে ফেলছি, তাই না? যেহেতু এখানে যকৃত নালী এবং পিত্ত নালীর যে কাজটা দুটোই একসাথে হচ্ছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে অভিন্ন পিত্তনালী। কি বলবো? অভিন্ন পিত্তনালী। ইংরেজিতে বলা হয় সিবিডি, মানে কি কমন বাইল ডাক্ট। অনেকের এই জায়গায় পাথর হয়, আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট হয়তো আপনাদের ফ্যামিলি মেম্বারদের অনেকেই দেখছেন। তো সিবিডি এটাকে বলা হচ্ছে অভিন্ন পিত্তনালী বা কমন বাইল ডাক্ট। এটুকু মনে থাকবে। কি বললাম? তাহলে ফ্লোচার্টটা ভাই দেখেন। তাহলে হচ্ছে ওই যে যকৃত থেকে হচ্ছে যেই মানে যেটা বাইর হয়েছিল যে নালীটা, ওইটা দ্বারা কি হচ্ছে এই পিত্ত ছাড়া কি অন্য কিছু আসে না? সামান্য কিছু এনজাইম আসতে পারে, বাট মেইনলি যেটা আছে সেটা হচ্ছে পিত্ত। ঠিক আছে, মেইনলি আসে হচ্ছে জি ভাই। পিত্ত। তবে আপাতত পিত্ত মনে রাখো, অন্য কোনো এনজাইম মনে রাখার দরকার নেই, এটা তোমাদের লেভেল লাগবে না। ঠিক আছে, কারণ সাধারণত পিত্তে কোনো এনজাইম থাকে না। ঠিক আছে, সো দেখা যায় অন্য যখন খুব ক্রিটিক্যাল কিছু সিচুয়েশন কিছু আছে, তখন দেখা যায় ওই এটাকে দেখতে অনেক টির মতো লাগতেছে না, এটাকে আমরা টি টিউব বলি অনেক সময়। সো অনেক কিছু আসতে পারে, বাট তোমাদের জানার দরকার নেই। তোমরা জেনে রাখবা এখান থেকে শুধু পিত্তই আসে, আর কিছু না। ঠিক আছে, তোমাদের জাস্ট এটুকুই মনে রাখার দায়িত্ব যে পিত্ত আসে এখান থেকে, আর কোনো এনজাইম এখান থেকে আসবে না। সো যেটা বললাম, তাহলে ফ্লোচার্টটা খেয়াল করো। বইয়ে কিন্তু কোনোদিন এইভাবে এত সুন্দর করে গুছানো পাবা না। ভালো করে খেয়াল করো, যকৃত কোষগুলো পিত্তনালীকে প্রসারিত করে, সেগুলো একসাথে মিলে পিত্তনালী হয়। পিত্তনালীগুলো ডান পাশ থেকে আসে ডান যকৃত নালী, বাম পাশ থেকে তৈরি করে বাম যকৃত নালী। ডান এবং বাম যকৃত নালী দুটো মিলে একটা অভিন্ন যকৃত নালী তৈরি করে, এই যে আমরা দেখাইছি, সেটা পিত্তথলি থেকে আসা সিস্টিক নালীর সাথে মিলে অভিন্ন পিত্তনালী তৈরি করে। ঠিক আছে, সেটা কি তৈরি করে? অভিন্ন পিত্তনালী। এইটুকু ব্যাপার কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ জি ভাই। ভাইয়া। আচ্ছা, এই কি হলো এটা? ঠিক আছে, ভাইয়া আরো পড়াবেন? হ্যাঁ আর একটু। এখানে যেহেতু শুরু করছি, এটা শেষ না করে ক্লাস শেষ করা যাবে না, বুঝছো? নাহলে তোমরা পরের দিন ক্লাসে জাস্ট মাথা ঘুরবে যে ভাই এগুলো কি পড়তেছে, কিছু বুঝতেছি না। সো এই ক্লাসটা একটু এখানে শেষ আচ্ছা করতেই ভাইয়া। হবে। ঠিক আছে, এই জন্য প্রথমে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা করবা কি না, বেসিক জিনিস তো, এই আর কি। তো দেখো, আচ্ছা তাহলে সমস্যা নেই। আমরা দুইটা গ্রন্থি জানলাম, একটা হচ্ছে লালা গ্রন্থি জানছি, আর একটা হচ্ছে যকৃত গ্রন্থি জানছি, তাই না? এরপর যে গ্রন্থিটা আমরা জানবো সেটা হচ্ছে অগ্নাশয়। কি জানবো? অগ্নাশয়। অগ্নাশয়ের গ্রন্থিটা কি? আচ্ছা, আগে সহজ সহজ গ্রন্থিগুলো জানি। একটু দাঁড়ান, আমার কম্পিউটার একটু হ্যাং করে গেছে বোধহয়। ঠিক আছে, দেখেন এই যে পাকস্থলী, পাকস্থলীর ইংরেজি কি? স্টোমাক। স্টোমাকের আরেকটা ইংরেজি জানি কি? গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক। এইগুলার এই গ্যাস্ট্রিকের গায়ে যে ছোট ছোট গ্রন্থি থাকে, মানে পাকস্থলীর গায়ে যে ছোট ছোট গ্রন্থি থাকে, সেগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। ঠিক আছে, পাকস্থলীর গায়ে যে ছোট ছোট গ্রন্থি থাকে সেগুলোকে বলা হয় কি? গ্যাস্ট্রিক গ্রন্থি। এবার দেখেন, এই যে অন্ত্র, অন্ত্র মানে কি? ক্ষুদ্রান্ত্র বা বৃহদান্ত্র, তাই না? কমন নাম হচ্ছে অন্ত্র, দুটোর মধ্যে অন্ত্র শব্দটা কমন। তাহলে অন্ত্র মানে কি? ক্ষুদ্রান্ত্র। অন্ত্রের মধ্যে ক্ষুদ্রান্ত্র আছে। এই অন্ত্রের গায়েও কিছু কিছু গ্রন্থি থাকে। তাহলে গ্যাস্ট্রিকের গায়ে যে গ্রন্থি, তার নাম আমরা বলছি গ্যাস্ট্রিক গ্রন্থি। অন্ত্রের গায়ে গায়ে যে গ্রন্থি আছে, সেই গ্রন্থিকে আমরা কি বলবো? আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থি। তাহলে গ্রন্থি। 4 ধরনের গ্রন্থি জানলাম। এক দেখলাম মুখে, লালা গ্রন্থি। 2 নম্বরে কই দেখলাম? যকৃতে, যকৃত গ্রন্থি। তারপরে কি দেখলাম? পাকস্থলী বা গ্যাস্ট্রিক গ্রন্থি। তারপরে কি দেখলাম? অন্ত্রের মধ্যে আন্তরিক গ্রন্থি। এগুলো সবগুলো ন্যাচারালি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এবার আপনাকে নতুন একটা গ্রন্থির সাথে পরিচয় করে দিব, সেটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। এটা পড়াই শেষ, ঠিক আছে? অগ্নাশয় গ্রন্থিটা কি? এই যে ডিওডিনামের সিটা আছে না, এই সির মধ্যে একটা পাতার মতো
একটা গ্রন্থি থাকে, এই গ্রন্থিটার নাম হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। এই গ্রন্থির নাম কি? অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় গ্রন্থি হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। অগ্নাশয় গ্রন্থিটা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কেন বলতেছি? কারণ এখানে বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি দুই ধরনের জিনিসই আছে। এখানে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুই ধরনের জিনিসই পাওয়া যায়। তাহলে যেটা বহিঃক্ষরা সেটার কাজ কি? বহিঃক্ষরার কাজ হচ্ছে এনজাইম উৎপাদন করা। বহিঃক্ষরা যে গ্রন্থি, সেই বহিঃক্ষরা গ্রন্থির কাজ হচ্ছে এনজাইম উৎপাদন করা। সো বহিঃক্ষরা হিসেবে অগ্নাশয় যেটা করে সেটা হচ্ছে অগ্নাশয় রসক্ষরণ করে। কি ক্ষরণ করে? অগ্নাশয় রসক্ষরণ করে। আর অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে সে কি করে? সে হরমোন ক্ষরণ করে। ভেরি গুড। এন্ড হরমোন ক্ষরণ করার জন্য তার 4 ধরনের কোষ আছে। একটা হচ্ছে আলফা কোষ, একটা হচ্ছে বিটা কোষ, একটা হচ্ছে ডেল্টা কোষ, আর একটা হচ্ছে পিপি কোষ। এই যে আলফা কোষ থেকে যে হরমোনটা আসে তার নাম হচ্ছে গ্লুকাগন। বিটা কোষ থেকে যে হরমোনটা আসে তার নাম হচ্ছে ইনসুলিন। ডেল্টা থেকে আসে হচ্ছে সোমাটোস্ট্যাটিন। আর পিপি থেকে যেটা আসে সেটার নাম হচ্ছে এই প্যানক্রিয়াসের, মানে অগ্নাশয় ইংরেজি হচ্ছে প্যানক্রিয়াস। সো এটাকে বলা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এর মধ্যে সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড একটু পরে আমরা পড়বো। সোমাটোস্ট্যাটিন, সোমা মানে কি? দেহ। মানে সোমাটোস্ট্যাটিন কি করে? দেহ বৃদ্ধিতে ভূমিকা রাখে। সোমাটোস্ট্যাটিনটা কি করে? সোমা শব্দের অর্থই হচ্ছে দেহ, মানে দেহ বৃদ্ধিতে ভূমিকা রাখে। ইনসুলিন আমরা ডায়াবেটিস রোগীদেরকে দেই, তাই না? কেন দেই? কারণ ডায়াবেটিস রোগীদের রক্তে কি বেশি থাকে? গ্লুকোজ। কোথায়? রক্তে। তো এই ইনসুলিনটা করে কি? রক্তে যে গ্লুকোজ, সেই গ্লুকোজটা কমায়। কিভাবে কমায় জানেন? রক্ত থেকে সে গ্লুকোজ সংগ্রহ করে সে যকৃতে জমা রাখে। যকৃতে গ্লুকোজটা জানি কি হিসেবে জমা থাকে? গ্লাইকোজেন হিসেবে। তার মানে কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে। তাহলে গ্লুকোজ থেকে যদি গ্লাইকোজেন তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। কি বলা হয় এটাকে? গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। মানে কি? গ্লাইকোজেন সিনথেসিস। গ্লাইকোজেন সিনথেসিস মানে কি? গ্লাইকোজেনেসিস, মানে যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়। আর এই প্রক্রিয়ায় যে হরমোনটা হেল্প করে সেটা হচ্ছে ইনসুলিন, যেটা কই থেকে আসে? বিটা কোষ থেকে আসে। তাহলে আমরা একটা প্রসেস দেখলাম, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়। এখন স্বাভাবিক মানুষ চিন্তা করেন, যদি একটা দৌড়বিদ অনেক দৌড়াচ্ছে, তার পেশি থেকে কন্টিনিউয়াসলি গ্লুকোজ প্রয়োজন, তাই না? কন্টিনিউয়াসলি গ্লুকোজ প্রয়োজন। তখন কি হবে? এই যে গ্লাইকোজেনটা আছে না, এটা ভেঙেই তখন আবার গ্লুকোজ উৎপন্ন হবে। যকৃতে যে গ্লাইকোজেনটা আছে সেটা ভেঙেই রক্তে গ্লুকোজটা মুক্ত হবে। তাহলে এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? গ্লাইকোজেন এখানে ভাঙতেছে, মানে কি? লাইসিস হচ্ছে। তাহলে এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? গ্লাইকোজেনোলাইসিস, নট গ্লাইকোলাইসিস। ঠিক আছে, গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন থেকে এই যে গ্লাইকোজেনোসিসের গ্লাইকোজেনটা আসছে গ্লাইকোজেন থেকে। সো গ্লাইকোজেন যোগ লাইসিস, উত্তরটা কি হবে? গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোলাইসিস কিন্তু শ্বসনের একটা স্টেপ, এখানে গ্লাইকোলাইসিস আসবেই না। দেখেন কয়টা প্রক্রিয়া পড়লাম। সো গ্লাইকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপাদন হবে। আর এখানে যে হরমোনটা হেল্প করবে তার নাম হচ্ছে গ্লুকাগন। এটা কই থেকে আসে? আলফা থেকে আসে। তাহলে খেয়াল করেন কতগুলো নাম পাশাপাশি আছে, একদম কনসেপ্ট ক্লিয়ার করে যান, সারা জীবন যাতে না ভুলেন। গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়া। কে হেল্প করতেছে? ইনসুলিন। গ্লাইকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়া। কে হেল্প করতেছে? গ্লুকাগন। আসতেছে কই থেকে? আলফা থেকে। আপনারা জিজ্ঞেস করলেন গ্লাইকোলাইসিস এটা কি জিনিস? গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজের লাইসিস, নট গ্লাইকোজেনের লাইসিস। এই যে গ্লুকোজের যদি লাইসিস হয় অক্সিজেনের উপস্থিতিতে, দেখা যায় এই ক্ষেত্রে উৎপন্ন হয় হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই জিনিসটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। এটা পরিপাকের কোনো স্টেপ না, এটা শ্বসনের স্টেপ। আবার আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানে কি? গ্লুকো মানে কি? গ্লুকোজ। জেনেসিস মানে কি? তৈরি হওয়া। নিও মানে হচ্ছে, আপনারা মনে রাখার সুবিধা মনে রাখবেন, নয়। গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকোজ তৈরি হবে নয়। কোথা থেকে নয়? সাধারণভাবে গ্লুকোজটা কই থেকে তৈরি হয়? কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়। কিন্তু যদি কখনো কার্বোহাইড্রেটের অভাব হয় বা কার্বোহাইড্রেট থেকে যদি গ্লুকোজ তৈরি না হয়, দেখা যায় কার্বোহাইড্রেট ছাড়া প্রোটিন এবং লিপিড থেকেও গ্লুকোজটা তৈরি হতে পারে। তার মানে গ্লুকোনিওজেনেসিস মানে কি? মানে গ্লুকোজের সিনথেসিস কই থেকে নয়? কার্বোহাইড্রেট থেকে নয়। তাহলে কই থেকে হবে? উত্তর হচ্ছে প্রোটিন বা ফ্যাট বা চর্বি থেকে। তাহলে গ্লুকোনিওজেনেসিস মানে কি? যখন কার্বোহাইড্রেট থেকে না হয়ে প্রোটিন এবং ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন, সেটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস।
জেনেসিস। আর 5 মিনিট ক্লাস নিব বাচ্চারা, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, ক্লাস কি খুব বোরিং হচ্ছে? না ভাইয়া। ঠিক আছে, তাহলে দেখেন যেটা বললাম, এই যে অগ্নাশয় একটু আসি, ঠিক আছে? তাহলে অগ্নাশয়ে খেয়াল করেন, অগ্নাশয় যেটার কথা আমরা বললাম, অগ্নাশয়ে বহিঃক্ষরা গ্রন্থি আছে, অন্তঃক্ষরা গ্রন্থি আছে। একটা জিনিস সবসময় রাখবেন, বহিঃক্ষরা গ্রন্থির আরেকটা নাম হচ্ছে সনাল গ্রন্থি। কেন? কারণ এটাতে নালী সহ মানে নালী আছে। আর অন্তঃক্ষরা গ্রন্থির আরেকটা নাম হচ্ছে অনাল গ্রন্থি। কেন? কারণ এখানে নালী নাই, অনুপস্থিতি অফ নালী, তাকে বলা হচ্ছে অনাল গ্রন্থি। তাহলে যেটা অনাল গ্রন্থির ক্ষরণটা কীভাবে পরিবাহিত হয়? উত্তর হচ্ছে রক্তের মাধ্যমে। আর যেটা সনাল সেটা কি? নালীর মাধ্যমে পরিবাহিত হয়। তাহলে এখানে খেয়াল করেন যে এই জায়গায় অগ্নাশয় আছে, অগ্নাশয়ের মধ্যে যে বহিঃক্ষরা গ্রন্থিগুলো আছে, অন্তঃক্ষরা গ্রন্থিগুলো অনেকটা দ্বীপপুঞ্জের মতো থাকে, অনেকটা ছোট ছোট দ্বীপের মতো করে সজ্জিত থাকে। এই জন্য এদেরকে কি বলা হয় জানেন? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। কি বলা হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই যে আমরা এখানে 4টা কোষের নাম জানলাম না, আলফা, বিটা, ডেল্টা, পিপি, এই 4টা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের উপাদান। ঠিক আছে, এগুলো হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের উপাদান। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 4 ধরনের কোষ দেখা যায়, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ আর পিপি কোষ। তাহলে যেটা বলতেছিলাম এদিকে একটু দেখেন, এদিকে সেটা হচ্ছে সেটা বলছিলাম যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোষগুলো এভাবে ছোট ছোট দ্বীপ আকারে থাকে। আর এর মধ্যে থাকে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থির কোষগুলো। তো বহিঃক্ষরা গ্রন্থির যে কোষ সেটা কি অবশ্যই এটা নালী পথে পরিবাহিত হইতে হবে না? ওরা করে কি, এই জায়গা থেকে ছোট ছোট নালী দিয়ে এরকম একটা বড় একটা ড্রেনে উন্মুক্ত হয়। যেরকম আমাদের বাসা বাড়ি কি হয়, ছোট ছোট ড্রেন মিলে সেগুলো কি একটা বড় ড্রেনে যে উন্মুক্ত হয় না? সো এরকম যে বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরণগুলো এরকম ছোট ছোট ড্রেন দিয়ে মধ্যে একটা বড় ড্রেন থাকে, এই বড় ড্রেনে তৈরি হয়। এই বড় ড্রেন বা এই বড় নালীর নাম হচ্ছে উইটসাংয়ের নালী। এর নাম কি? উইটসাংয়ের নালী। বাংলা লেখা হচ্ছে এরকম, উইটসাং নালী। এই উইটসাং নালীটা যেই মাত্র অগ্নাশয় থেকে বের হয় তখনই এর নাম হয়ে যায় কি জানেন? অগ্নাশয় নালী। সো বেসিক্যালি উইটসাং নালী এবং অগ্নাশয় নালী কিন্তু একই জিনিস। ঠিক আছে, যখনই এইটা অগ্নাশয় থেকে বের হয় তখন এর নাম হয়ে যায় কি? অগ্নাশয় নালী। তাহলে এখানে একটা অগ্নাশয় নালী আসতেছে, তাই না? ওকে, এবার আসেন আমরা সবগুলো একটু মিলাই ফেলি। এবার সে কোরিলেট করার সময় ধুত বিরক্ত। ঠিক আছে, তাহলে দেখেন এই যেটা ছিল আমাদের পাকস্থলী, পাকস্থলীর পর যে সি আকৃতির অঙ্গ ছিল তার নাম কি ছিল? ডিওডেনাম। তাহলে আমরা মুখে পাইছি হচ্ছে লালা গ্রন্থি, কয় জোড়া? 3 জোড়া। 3 জোড়া। আচ্ছা একটু কাইন্ডলি একটু চেক করো তো স্টুডেন্ট কয়জন আছে? 17। দেখছো আস্তে 17 জন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে মুখে আমরা কি পাইছি? লালা গ্রন্থি 3 জোড়া। এই গ্যাস্ট্রিকের গায়ে আমরা কি পাইছি? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্রন্থি। এই সি আকৃতির অংশ ডিওডেনাম, এর গায়ে আমরা যে গ্রন্থিগুলো পাইছি তার নাম কি? ডিওডেনাম কিসের অংশ? ক্ষুদ্রান্ত্রের অংশ বা অন্ত্রের অংশ। তার মানে গ্রন্থের নাম হচ্ছে আন্তরিক গ্রন্থি। দেহের সবচেয়ে বড় গ্রন্থি পাইছি হচ্ছে এইখানে, নাম কি? যকৃত। আর ডিওডেনামের সি এর মধ্যে আমরা একটা পাতার মতো একটা গ্রন্থি পাইছি, তার নাম কি? অগ্নাশয়। অগ্নাশয়ের মধ্যে যে একটা বড় নালী আছে সেই নালীটার নাম একটু কি বললাম? উইটসাং নালী। উইটসাং নালী যখন বের হয় তখন তার নাম কি হয়? অগ্নাশয় নালী। অগ্নাশয় নালী। অগ্নাশয় নালী। আচ্ছা একটু খেয়াল করেন তো, একটু আগে আমরা যে যকৃত কোষ বলছিলাম, যকৃত কোষ থেকে পিত্তনালিকাগুলো আসে, পিত্তনালীগুলো মিলে তৈরি করা হচ্ছে পিত্তনালী। এরকম অনেকগুলো পিত্তনালী মিলে যকৃতের ডান পাশ থেকে তৈরি করে ডান যকৃতনালী এবং বাম পাশ থেকে তৈরি করে বাম যকৃতনালী। ডান যকৃতনালী এবং বাম যকৃতনালী দুটো এক হয়ে কি তৈরি করে? অভিন্ন যকৃতনালী। অভিন্ন যকৃতনালী। যকৃতের পিঠে থাকে হচ্ছে পিত্তথলি, পিত্তথলির সাথে যে ডাক্টটা থাকে তার হচ্ছে সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট আর অভিন্ন যে যকৃতনালী আছে তারা মিলে কি তৈরি করে? সিপিডি অভিন্ন পিত্ত বা অভিন্ন পিত্তনালী, কমন বাইল ডাক্ট। তাহলে কমন বাইল ডাক্টটা আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকে আর এই থেকে অগ্নাশয় নালী বের হয়ে
আস্তে আস্তে এক হয়ে দুইজনে এক হয়ে যায়। এক হয়ে এরা কি করে জানেন, ডিওডেনামে প্রবেশ করে। যখন ডিওডেনামে প্রবেশ করে এই জায়গায় একটা ফোলা সৃষ্টি হয়, এই জায়গায় একটা ফোলা সৃষ্টি হয়। ইংরেজিতে ফোলার ইংরেজি হচ্ছে অ্যাম্পুলা, মেডিকেল সায়েন্সের ভাষায় অ্যাম্পুলা শব্দের অর্থ হচ্ছে ফোলা। ধরেন আপনার এটা আর কই কই পড়ছেন জানেন, আপনারা যে কানে পড়ছেন 3টা অর্ধবৃত্তাকার নালী থাকে, তাদের গোড়ায় কি একটা অ্যাম্পুলা থাকে। অ্যাম্পুলা শব্দের শাব্দিক অর্থই হচ্ছে ফোলা। তাহলে এই যে আমাদের অভিন্ন পিত্তনালী আর অগ্নাশয় নালী দুইটা এক হয়ে যে এই ডিওডেনামে, এটা হচ্ছে ডিওডেনামের প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ এবং চতুর্থ অংশ। তার ডিওডেনামের যে দ্বিতীয় অংশ, সেই দ্বিতীয় অংশে একটা ফোলা বা একটা অ্যাম্পুলা সৃষ্টি করে এই ডিওডেনামে প্রবেশ করে। তাহলে এই যে অ্যাম্পুলা, এই অ্যাম্পুলাটা সর্বপ্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী ভ্যাটার। বিজ্ঞানী ভ্যাটার, তার নাম অনুসারে এটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। আপনারা অনেকে বলেন যে হচ্ছে ভ্যাটারের অ্যাম্পুলা, তাই না? একই জিনিস কিন্তু, ঠিক আছে? ভ্যাটারের অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভ্যাটার একই জিনিস, ঠিক আছে? তাহলে এখন আপনাদেরকে পুরা বেসিকটা বোঝানো হয়েছে। চিন্তা করেন একটা খাবার যখন আসে, সে প্রথমে লালা গ্রন্থির লালা তার সাথে সংস্পর্শ হয়, মানে তার সংস্পর্শ পায়। তারপর খাবারটা যখন আসে তখন এই যে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে বলা হয় গ্যাস্ট্রিক জুস। সো গ্যাস্ট্রিক জুসের সাথে সে মিলিত হয়। এরপর খাবারটা যদি এই জায়গায় আসে, এই জায়গায় কয়টা রস আসবে? কয় ধরনের রস আসবে? এক ধরনের, দুই ধরনের, না তিন ধরনের? 3 ধরনের রয়েছে। কি কি? আন্তরিক রস, তারপরে হচ্ছে ওই যে আপনার ইয়ার রস মানে অগ্নাশয় রস, তারপরে হচ্ছে যকৃতের যে হচ্ছে পিত্ত রস। শাবাশ, উত্তরটা এটাই। ঠিক আছে, তাহলে দেখো এইখানে যদি একটা খাবার থাকে সে 3টা রস পাবে। এই যে আমাদের এখানে অন্ত্র আছে, আন্তরিক গ্রন্থি থেকে আসবে হচ্ছে আন্তরিক রস। এই যে যকৃত থেকে কি আসতেছে? পিত্ত আসতেছে, পিত্ত রস। আর অগ্নাশয় থেকে পাবে হচ্ছে অগ্নাশয় রস। তাহলে অন্ত্রে যখন একটা খাবার আসে, মানে ডিওডেনাম বা ক্ষুদ্রান্তে যখন একটা খাবার প্রবেশ করে, তার উপর 3 ধরনের রস কাজ করে। একটা হচ্ছে আন্তরিক রস, একটা হচ্ছে পিত্ত রস, আর একটা হচ্ছে অগ্নাশয় রস। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিত্ত রসে কোনো এনজাইম থাকে না, বাকি বাদে আন্তরিক রসে এনজাইম থাকে আর অগ্নাশয় রসেও এনজাইম থাকে। ভাই এনজাইম থাকে না, ওটা শুধু শুধু মানে ক্ষরণ হয়ে হচ্ছে খাবারের সাথে অবশ্যই মিশে কাজ লাভ আছে, থাকে। এই কাজটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো। কারণ আজকে বুঝাইতে গেলে বাকি যে 17 জন আছে তার থেকে অর্ধেক বাদ পড়ে যাবে। বাট আমার সত্যি ইচ্ছা করছে ক্লাসটা একটু চালাইতে, আমি ক্লাসটা একটু চালাবো। চালান ভাইয়া। সবাই কি রাজি জি আছে? ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে চালায় যাই। ভাই আরো 12 কর্ম। বুঝি নাই, না না, মেয়েদের অনেক সময় সমস্যা হয়ে যায় রে, বাসায় ওদের ঝামেলা করে। 11টা, এই থাক আজকের না, আজকে এটুকুই থাক, অনেক করছো। বেশি ক্লাস করলে বাসায় বলবে যে এত রাতে কি। ভাই পরে- একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, ওই যে মানে হচ্ছে আমাদের ওই যেহেতু ওই আগের অধ্যায়ের ফার্স্ট হাফটা ওইটা হচ্ছে অর্ধেক করে তারপরে হচ্ছে আপলোড করে না, আর এটা প্রথম থেকে হচ্ছে আধা আপলোড দিয়েন ভাই। এত কাটাকুটি করতে পারব না, কষ্ট হয়। তুই নিজের দায়িত্বে কেটে দরকার ইউটিউবে আপলোড দিবি। না না ভাই